তো একাইনোডার্মাটা মানে হচ্ছে কন্টক যুক্ত ত্বক বিশিষ্ট প্রাণী। এই কাটাকে খাঁটি বাংলা ভাষায় বলা হয় কন্টক। ওকে, সো যেই প্রাণীর ত্বকের মধ্যে কাটা পাওয়া যায় সেটাকে বলা হয় একাইনোডার্মাটা। আসলে আমরা একটু আগে নেমাটোডা পর্ব যখন পড়েছি তখন দেখেছি যে নেমাটোডার গায়েও কিন্তু কাটা থাকে, বাট নেমাটোডার অ্যাকচুয়ালি ত্বকে কাটা থাকে না। ওর কোথায় থাকে? ত্বকের মধ্যে নিডোসাইট থাকে, সেই নিডোসাইটে হচ্ছে কাটা দেখা যায়। বাট একাইনোডার্মাটার হচ্ছে ত্বক ভেদ করে কাটা বের হয়। কিভাবে? দেখো তোমাদেরকে আমি এই ছবিটা দেখাই। একাইনোডার্মাটার সবচেয়ে ফেমাস উদাহরণ হচ্ছে তারা মাছ, তাই না? এখানে একটা তারা মাছের কঙ্কাল আঁকা হয়েছে। এটা কিন্তু একদম সলিড। হ্যাঁ, এটা একদম সলিড, পুরোটাই সাদা এবং পুরোটাই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। তার মানে এই কঙ্কালটা কিন্তু প্রচন্ড শক্ত একটা কঙ্কাল। আমাদের দেখলে মনে হয় যে তারা মাছ মনে হয় অনেক সফট, তাই না? তারা মাছ কিন্তু সফট না, তারা মাছ অনেক শক্ত। ওকে, সো এই পুরা কঙ্কালটা থেকে দেখো কি বের হয়েছে? কাটা বের হয়েছে, তাই না? কাটা। এবং আমি বলতেছি এই পুরা কঙ্কালটা কিন্তু সলিড, এই পুরো কঙ্কালটা হচ্ছে সলিড, একদম সলিড, এই যে এরকম সলিড। ঠিক আছে, ওকে। সো এই পুরো কঙ্কালটা থেকে বিভিন্ন কাটা বের হয়েছে। এখন আমরা বাইরে থেকে কি দেখি? বাইরে থেকে দেখি হচ্ছে এই জিনিসটা। আমরা বাইরে থেকে শুধু এই হলুদ রঙের পার্টটা দেখি, ফলে আমাদের কাছে দেখতে মনে হয় যে কাটা তারা মাছ মনে হয় দেখতে এইরকম, এই। আর এখান থেকে মনে হয় হচ্ছে এর ত্বক থেকে মনে হয় এরকম কাটা বের হয়েছে। বাট অ্যাকচুয়ালি এই যে কাটাটা যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে বড় বড় কাটা যেটা দেখা যাচ্ছে, এই কাটাটা কিন্তু তৈরি হয়েছে আমার এই ভেতরের প্লেটটা থেকে, তাই না? এটাকে বলা হয় ক্যালকেরিয়াস এন্ডোস্কেলেটাল প্লেট। এন্ডো মানে ভেতরে, স্কেলেটাল মানে কঙ্কাল। তাহলে এই জিনিসটা কি করছে? অ্যাকচুয়ালি ভেতরের কঙ্কাল ক্রিয়েট করছে না? এবং ক্যালকেরিয়াস, এটা ক্যালসিয়াম কার্বনেট তৈরি বলা হয়, তৈরি দেখে এটাকে বলা হয় ক্যালকেরিয়াস। আর ক্যালসিয়াম কার্বনেটকে বাংলায় বলা হয় চুন। আর এন্ডোস্কেলেটাল হচ্ছে অন্তকঙ্কালিক। সো এই বাংলা আর ইংলিশ আমরা এখান থেকে বুঝে গেলাম যে ক্যালকেরিয়াস এন্ডোস্কেলেটাল প্লেটের বাংলা হচ্ছে চুনময় অন্তকঙ্কালিক প্লেট। এই জিনিসটা দেখতে চ্যাপ্টা একটা প্লেটের মতো, এই জন্য এটাকে বলা হয়েছে প্লেট। সো আমি এখানে যেটা বুঝাইতে চাচ্ছি যে এই জায়গাতে কিন্তু দেখো, আমাদের দেখলে মনে হচ্ছে যে এই কাঁটাগুলো কোথা থেকে বের হয়েছে? ত্বকের থেকে বের হয়েছে। বাট অ্যাকচুয়ালি এই কাঁটাগুলো কিন্তু ত্বক থেকে তৈরি হয় নাই। এই কাঁটাগুলো কোথা থেকে তৈরি হয়েছে? কাঁটাগুলো হচ্ছে ভেতরের কঙ্কাল থেকে তৈরি হয়েছে। এই বেসিকটা জানা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে, ওকে, ফাইন। এবার চলে আসো হচ্ছে আমাদের একাইনোডার্মাটার বৈশিষ্ট্য আমরা কিভাবে মনে রাখবো। মনে রাখবো হচ্ছে, ধরো কোন একজন স্পাই। স্পাই মানে কি? স্পাই মানে হচ্ছে গুপ্তচর, যে হচ্ছে গোপন সংবাদ সংগ্রহ করে। স্পাই হিমা একা একা সামুদ্রিক তারা মাছ খেতে গেছিল। মানে সে, তার খুব ক্ষুধা লাগছে, সে হচ্ছে সামুদ্রিক একটা তারা মাছ ধরে খাইতে গেছে। তখন কি হয়েছে? তার মৌখিক তলে 5টা কাঁটা আটকায় গেছে। কাঁটা তো মুখের মধ্যেই আটকায়, তাই না? পেটে তো গিয়ে আর নর্মালি কাঁটা আটকায় না। তাই অ্যাম্বুলেন্সে নালিকা দিয়ে তাকে পানি দেওয়া হয়। যখন কেউ মুখ দিয়ে কোনো খাবার খাইতে পারে না তখন তাকে কি করা হয়? তার হাতের মধ্যে একটা নল যুক্ত করা হয়, সেই নলের মধ্য দিয়ে হচ্ছে তাকে খাবার ঢুকায় দেওয়া হয়, তাই না? ডেঙ্গুর জ্বরের রোগীদের দেখবা এটা দেওয়া হয়। তারপর হচ্ছে কলেরা রোগীদের দেওয়া হয় হাতের মধ্যে, এটাকে আমরা বলি ক্যানুলা করা। ওকে, পাইপের সাহায্যে ওকে খাওয়ানো হয়। অথবা যারা মুখ দিয়ে খাবার খাইতে পারে না তাদের মুখ দিয়ে নাক দিয়ে নল ঢুকায় হচ্ছে খাবার খাওয়ানো হয়। এটাও হচ্ছে নলের মাধ্যমে খাবার খাওয়া। সো আমরা এই জিনিসটা হচ্ছে বুঝে গেছি যে আমাদের গল্পটা কি। এবার আসো, স্পাই দিয়ে হচ্ছে স্পাইন পেডিসিলারি। এখন স্পাইন মানে হচ্ছে কাটা, বা স্পাইক মানে হচ্ছে কাটা। ঠিক আছে, ওকে। তো স্পাইক বলতে এখানে কোন জিনিসটাকে বুঝাইছে? এই যে এই জিনিসগুলো হচ্ছে স্পাইক। এখন পেডিসিলারি মানে হচ্ছে, পেডিসিলারি মানে হচ্ছে ছোট, যখন এই কাঁটাগুলো যখন এইরকম করে একটা সাঁড়াশির মতো ক্রিয়েট করে, মানে এরকম কাঁকড়ার হাতের মতো জিনিস ক্রিয়েট করে যেটা দিয়ে ও হচ্ছে কাউরে ধরতে পারে, এই জিনিসটাকে বলা হয় পেডিসিলারি। ঠিক আছে, তোমাদের পেডিসিলারির ছবি দেখায় একটা, তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হবে। এই যে দেখো, এই যে এই জিনিসটা হচ্ছে পেডিসিলারি। ঠিক আছে, ওই যে মিষ্টি নেওয়ার সময় মিষ্টির দোকানদাররা এরকম একটা জিনিস ইউজ করে না, এরকম করে ধরে মিষ্টি উঠায়, এই জিনিসটা হচ্ছে পেডিসিলারি। ওকে, আচ্ছা, তাহলে স্পাই দিয়ে আমরা মনে রাখবো স্পাইন পেডিসিলারি। দেন হিমাল অর পেরিহিমাল তন্ত্র। এই হিমাল বা পেরিহিমাল তন্ত্র জিনিসটা কি? ওদের দেহে হিমাল মানে হচ্ছে, হিম মানে রক্ত, হিমাল মানে এখানে হচ্ছে রক্ত। ওকে, তো একাইনোডার্মাটার দেহে রক্ত সংবহন তন্ত্রের বদলে থাকে হচ্ছে হিমাল ও পেরিহিমাল তন্ত্র। এই হিমাল পেরিহিমাল তন্ত্রটা তোমাদেরকে একটু দেখাই, এটা তোমরা অ্যাকচুয়ালি বুঝবা না আমি বুঝাইলেও, কারণ এটা বেশ কমপ্লেক্স একটা জিনিস। ঠিক আছে, তারপরে আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এইটা হচ্ছে হিমাল আর পেরিহিমাল তন্ত্র, এখানে তোমরা কিচ্ছু বুঝতেছো না আমি জানি। আচ্ছা, যখন আমরা নালীতন্ত্র পড়বো বা পানি সংবহন তন্ত্রটা পড়বো
তখন হচ্ছে আমরা কিছু হইলেও বুঝতে পারবো হিমাল পেরিহিমাল। তাহলে আমরা আপাতত হিমাল পেরিহিমাল স্কিপ করি। একাইনোডার্মা হচ্ছে একাদি হচ্ছে একাইনোডার্মাটা সামুদ্রিক। এই একাইনোডার্মাটা গুলো তারা মাছ, সামুদ্রিক শসা, এরা শুধুমাত্র সমুদ্রেই থাকে। কেন? কারণ এদের দেহে অসমো রেগুলেশনের ক্ষমতা নেই। অসমো রেগুলেশন, অসমো রেগুলেশন, অসমো রেগুলেশন মানে কি? অসমো মানে হচ্ছে ওয়াটার, পানি, আর রেগুলেশন মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা। দেখো, তারা মাছ যেহেতু সাগরে থাকে, সাগরে যে লবণের ঘনত্ব আর তারা মাছের শরীরে লবণের ঘনত্ব দুইটা সেম। তাহলে কি বললাম? বলছি হচ্ছে তারা মাছ যেহেতু সাগরে থাকে, তাই তারা মাছের শরীরে যেই লবণের ঘনত্ব, এই যে আয়নের ঘনত্ব, আর সমুদ্রে আয়নের ঘনত্ব হচ্ছে সেম। এখন তুমি যদি তারা মাছকে নিয়ে আসো নদীর পানিতে, নদী আর এটা হচ্ছে সমুদ্র, তাহলে নদীর পানির মধ্যে কি নাই বলতো? নদীর পানির মধ্যে কিন্তু কোনো আয়ন কম, মানে লবণ কম। সো তারা মাছের শরীরে কিন্তু আয়নের কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ তারা মাছের শরীরে অসমোরেগুলেশনের কোনো ক্ষমতা নেই। ওর শরীরে যেই আয়ন থাকে ওই আয়নই থাকবে। সো ওর শরীরে এই তিনটা আয়নই আছে, কিন্তু নদীর মধ্যে কিন্তু আর কোনো আয়ন নাই। এখন কি হবে বলতো? এখন হবে হচ্ছে এই আয়নগুলো কি করবে? যেহেতু এখানে আয়ন বেশি, এখানে আয়ন কম, তাহলে কি হবে? সুন্দর মতো ব্যাপন প্রক্রিয়া এখানে আয়ন চলে আসবে। তার ফলে তারা মাছের শরীর থেকে কি হয়ে যাবে? সব লবণ বের হয়ে যাবে, ফলে তারা মাছ মারা যাবে। এই জন্য তারা মাছগুলো কি করতে পারে না? ওরা সমুদ্র ছাড়া অন্য কোথাও থাকতে পারে না, কারণ ওদের অসমো রেগুলেশন ক্ষমতা নেই বা পানি নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। এখন বলবো ভাই আপনি তো আয়ন বের করে দিতেছেন, তাহলে পানির কথা কেন বলতেছেন? দেখো ভাইয়া, পানি হচ্ছে আয়নের পিছনে পিছনে চলে, মানে আয়ন যেদিকে যায় পানি সেদিকে যায়। বোঝা গেছে? ওকে। আচ্ছা, দেখবা যারা হচ্ছে কাঁচা লবণ খায় এদের অনেক বেশি তৃষ্ণা লাগে। কেন? কারণ কাঁচা লবণ হচ্ছে তাদের পানি শুষে নেয়। ঠিক আছে? এরকম বেশ কিছু উদাহরণ আছে। আমরা যখন আরো আস্তে আস্তে সামনের দিকে যখন পরিপাক টরিপাক করবো, তখন হচ্ছে আমরা লাইফের সাথে মিলাই মিলাই বেশ কিছু উদাহরণ পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, এখন চলে আসো হচ্ছে আমরা তাইলে বুঝলাম যে কেন এরা শুধু সমুদ্রে থাকে। তারা মাছ হচ্ছে এটার উদাহরণ, একাইনোডার্মাটার। মৌখিক তলে 5টি কাটা। মৌখিক তল দিয়ে আমরা বুঝাচ্ছি হচ্ছে এর দুইটা তল আছে, একটা হচ্ছে মৌখিক তল, একটা বিমৌখিক তল। এখন এই মৌখিক তল আর বিমৌখিক তল জিনিসটা কি? চলো আমরা একটু ছবির সাহায্যে দেখার চেষ্টা করি। এই যে এটা হচ্ছে একটা তারা মাছ। তারা মাছের পিঠের দিকটা, মানে তারা মাছ ধরো এই যে আমার 5টা আঙ্গুল মিলে এটা ধরো একটা তারা মাছ। তারা মাছ এইভাবে আছে, ঠিক আছে? এইভাবে, এই, বোঝা গেছে? এখন দেখো, এইটা হচ্ছে আমার মৌখিক তল, এদিকে মুখ ছিদ্র থাকে, মুখের ছিদ্র। আর এইটা হচ্ছে আমার বিমৌখিক তল। বি মানে উল্টা, না। তাহলে যেটা মুখ না, তাহলে সেটা কি? মুখের উল্টা দিক। এবার একটু কমন সেন্স খাটাও। আমাদের মুখ কোন দিকে আছে? উপরের দিকে আছে। তাহলে আমাদের পায়ুছিদ্র কোন দিকে আছে? নিচের দিকে। আর তারা মাছের মুখ কোন দিকে আছে? নিচের দিকে। তাহলে ওর পায়ুছিদ্র কোন দিকে থাকবে? উপরের দিকে। ঠিক দেখো, এই জিনিসটাই আমি ছবির মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হচ্ছে এই যে এই যে এইটা হচ্ছে তারা মাছের আমি বিমৌখিক তলটা দেখাচ্ছি। ঠিক আছে? বিমৌখিক তল মানে এদিক দিয়ে, এদিকে এই দিকটা দেখাচ্ছি, উপরের দিকটা। ঠিক আছে? তারা মাছের এই যে উপরের দিকটা দেখাচ্ছি। এখন এইখানে দেখো, এইখানে হচ্ছে মেড্রেপোরাইট বলে একটা ছিদ্র আছে, মেড্রেপোরাইট। মেড্রেপোরাইটের কাজ হচ্ছে এদিক দিয়ে পানি ঢুকানো। এবং পানি ঢুকানোর ফলে কি হচ্ছে? তুমি এইখানে দেখো, উপর থেকে দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু একটা বিশাল, দেখো যে এই তারা মাছের মুখের বিপরীত দিকে অর্থাৎ বিমৌখিক তলের মধ্যে একটা ছিদ্র থাকে, সেই ছিদ্রটার নাম হচ্ছে মেড্রেপোরাইট। এই মেড্রেপোরাইট ছিদ্রটা দিয়ে কি হয়? পানি ঢোকে। ওকে, তাহলে উপর দিয়ে হচ্ছে পানি ঢুকতেছে। উপর দিয়ে পানি ঢুকে এই যে এই ভেতরের অংশটা আছে না, ভেতরের অংশ, এটার ভেতরের অংশ, আমার হাতের ভেতরের অংশ, এই অংশটাতে হচ্ছে এইরকম একটা রিং থাকে এবং রিং এর 5টা শাখা থাকে। ওকে, এই রিং এর 5টা শাখার মধ্যে কি হয়? পানি হচ্ছে ম্যাড্রেপোরাইট থেকে প্রবাহিত হয়। ওকে, এবং এই যে এই রিং এবং এর 5টা শাখা সহ অংশটাকে বলা হয় পানি সংবহন তন্ত্র। পানি সংবহন তন্ত্র। সংবহন মানে কি? পরিবহন। ওকে, তাহলে এই তন্ত্রটা পানি পরিবহন করে দেখে এটাকে বলা হয় পানি সংবহন তন্ত্র। এবং এই যে এই রিং, রিং এর পরে হচ্ছে এই রিং এর থেকে যে নালীগুলো বের হয়েছে, এই নালীগুলোর থেকে কি তৈরি হয়? এইরকম ছোট ছোট টিউব ফিট তৈরি হয়। এই জিনিসটার নাম টিউব ফিট কেন? কারণ এগুলো দেখতে হচ্ছে টিউবের মতো। এই যে টিউব, এই উপরের অংশটাকে বলা হয় অ্যাম্পুলা, কারণ এটা একটু ফোলা। ওকে, ফোলা ফোলা অ্যাম্পুলা।
আর অ্যাম্পুলার নিচের অংশটা হচ্ছে টিউবের মতো, এই জন্য পুরো জিনিসটাকে একসাথে বলা হয় টিউব ফিট। এখন কথা হচ্ছে ভাই এদেরকে টিউব ফিট কেন বলা হয়? কারণ হচ্ছে এই ম্যাড্রেপোরাইট দিয়ে পানিটা যেটা ঢোকে না, এই পানিটা এই রিং এর মধ্য দিয়ে গিয়ে নালীর মধ্যে যায়, দেন নালী থেকে এই পানিটা যায় টিউব ফিটে। টিউব ফিটে যাওয়ার পরে এই অ্যাম্পুলাটা কি হয়, সংকুচিত হয়। অ্যাম্পুলাটা সংকুচিত হলে কি হবে, এখানে যে পানিটা সেটা বের হয়ে যাবে না, এই যে দেখো অ্যাম্পুলাটা সংকুচিত হয়ে পানিটা বের হইতেছে। তার ফলে কি হয়, এটা একটু আস্তে আস্তে এরকম চলাফেরা করতে পারে, এদিক দিয়ে প্রত্যেকটা টিউব ফিট দিয়ে হচ্ছে পানি বেরোয়, আর এটা আস্তে আস্তে চলাফেরা করতে পারে। এখন দেখো আমরা কি শিখতেছি এখনো, বিমৌখিক তল, তাই না? বিমৌখিক তলে আরো একটা ছিদ্র থাকে, সেই ছিদ্রটা হচ্ছে এই যে এই ছিদ্র। এখন তোমরা বলবা যে ভাই আপনি এইটা আঁকছেন আর এইটা আঁকছেন, দুইটার মধ্যে আমরা দেখতেছি মাঝখানে একটা গোল জিনিস আছে, আর দুই পাশে হচ্ছে আর হচ্ছে পাঁচটা হচ্ছে রিং আছে, সরি পাঁচটা হচ্ছে নালীর মতো স্ট্রাকচার আছে, তাই না? এখন দেখো আমি এর আগের ছবিতে যেটা দেখাইছি ওটা হচ্ছে পানি সংবহন তন্ত্র, ওটা দিয়ে মেইনলি হচ্ছে ওরা খাবার গ্রহণ করে আর চলাফেরা করে, মানে ওটার মধ্যে দিয়ে মেইনলি পানি প্রবাহিত হয়। আর এইটা এইটা হচ্ছে ওদের পরিপাক নালী। এই পরিপাক নালী দিয়ে কি হয়, ওরা যে খাবারটা পানি সংবহন তন্ত্র দিয়ে গ্রহণ করে সেটা হচ্ছে পরিপাক নালীতে চলে আসে, এবং এই পরিপাক নালীর এই যে এগুলো হচ্ছে সব পরিপাক নালীর অংশ। ওকে, এই সবগুলো হচ্ছে পরিপাক নালীর অংশ। আর খাবার পরিপাক হওয়ার পরে ওদের মুখ ছিদ্র কোন দিকে বলছি, নিচের দিকে না? তাহলে পায়ু ছিদ্র কোন দিকে, হবে উপরের দিকে। তাহলে এই যে এইটা হচ্ছে তাদের পায়ু ছিদ্র, এই উপরের দিকে পায়ু ছিদ্র দিয়ে হচ্ছে ওদের খাবারটা মানে বর্জ্য পদার্থটা বের হয়ে যায়। এখন তোমাদেরকে এই দুইটা জিনিস আমি যদি একসাথে দেখাই, তাহলে এইখানে দেখবা এই যে এটা, এই দেখো, এই যে দেখো এইটা হচ্ছে ওদের ম্যাড্রেপোরাইট। কই, এই যে এটা হচ্ছে ম্যাড্রেপোরাইট। ওকে, এটাকে সিফলেট বলছে এখানে, এটা হচ্ছে ম্যাড্রেপোরাইট। এই ম্যাড্রেপোরাইট দিয়ে এখানে হচ্ছে পানি ঢোকে। ওকে, পানি ঢোকে এই যে দেখো এই দিক দিয়ে আসতেছে শাখা দিয়ে। তারপরে দেখো এই যে এই টিউব ফিটের মধ্যে প্রত্যেকটা টিউব ফিটে পানি প্রবেশ করে, টিউব ফিট গুলো থেকে কি হয়, পানি বের হয়ে গিয়ে ওরা হচ্ছে চলাচল করতে পারে, এবং এটার মাধ্যমে ওরা খাদ্য গ্রহণ করে। আবার দেখো এই যে এটা হচ্ছে ওদের পরিপাক নালী, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে পরিপাক গ্রন্থি সাদা সাদা যেগুলো, আর মাঝখানের হলুদটা হচ্ছে পরিপাক নালী। আর এই মাঝখানের জিনিসটা হচ্ছে পাকস্থলী। এই যে মাঝখানে যে গোল জিনিসটা দেখতে পাচ্ছ না, এই যে এটা, এটা হচ্ছে ওদের পাকস্থলী। আমি দেখো এখানে কিন্তু এই যে পাকস্থলী আঁকছি, এটা কই আসে না কেন, এই যে এটা কিন্তু হচ্ছে ওদের পাকস্থলী। ওকে, এটা হচ্ছে পাকস্থলী। তাহলে তাহলে ওদের এই পাকস্থলী থেকে পরিপাক হওয়ার পরে যে জিনিসটা বাকি থাকে বর্জ্য হিসেবে খাবার, সেটা কি দিয়ে বের হয়, এই যে এই হচ্ছে ওদের অ্যানাস বা পায়ুছিদ্র। এই পায়ুছিদ্র দিয়ে হচ্ছে ওদের খাবারটা বের হয়ে যায়, বোঝা মানে বর্জ্য পদার্থটা বের হয়ে যায়। বোঝা গেছে? আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। তাহলে বিমৌখিক তলের মধ্যে কয়টা ছিদ্র থাকে? বিমৌখিক তলে দুইটা ছিদ্র থাকে। তাহলে এখানে লিখি বিমৌখিক তলে দুইটি ছিদ্র। এবার তাহলে আমরা মৌখিক তলে চলে যাই। মৌখিক তল দেখার জন্য হচ্ছে আমরা এইখানে একটা ছবি রাখছি, কোথায় কোথায়, এই যে এইখানে ছবিটা রাখছি। মৌখিক তল মানে হচ্ছে এই যে এই অংশটা, সামনের অংশটা। তো সামনের অংশটাতে দেখো আমাদের ওই যে দেখছিলে না যে পানি সংবহন তন্ত্রের নালীগুলো, কোথায় কোথায়, এই যে পানি সংবহন তন্ত্রের এই নালীগুলো দেখছো না? এই নালীগুলো হচ্ছে কি করে, মৌখিক তল একটা খাদের মতো সৃষ্টি করে, এই যে এরকম। দেখো এদিক দিয়ে হচ্ছে টিউব ফিট থাকে, এই হাতের মধ্যে টিউব ফিট টিউব ফিট টিউব ফিট টিউব ফিট, আর এইটা হচ্ছে নালীটা। ঠিক আছে, নালীর দুই পাশেই তো টিউব ফিট থাকে, এই যে দেখো মাঝখানা নালী, দুই পাশে টিউব ফিট। এই মাঝখানের নালীটা কি করে, মৌখিক তলে একটা গর্তের সৃষ্টি করে। ঠিক আছে, এই গর্তটাই হচ্ছে এইখানে দেখা যাচ্ছে, এই যে এইটা, এটা এই যে এই গর্তটা দেখতে পাচ্ছ, এই যে এই গর্তটা, আরো বড় করি, এই যে এই যে এই যে এই গর্তর মতো যে অংশটা, এই যে এই এই এইটাকে বলা হয়, কালো অংশটা যেটা, এটাকে বলা হয় অ্যাম্বুলাক্রাল খাদ। দেখো এই জায়গাতে এটাকে অ্যাম্বুলেন্স দিয়ে বলছি আমি, অ্যাম্বুলেন্স। তাই অ্যাম্বুলেন্সে করে তাকে কি করা হয়, অ্যাম্বুলেন্সে নালিকা দিয়ে হচ্ছে তাকে পানি দেয়া হয়। এই যে অ্যাম্বুলেন্স মানে হচ্ছে অ্যাম্বুলাক্রাল খাদ। তাহলে অ্যাম্বুলাক্রাল খাদটা কোথায় থাকে? অ্যাম্বুলাক্রাল খাদ থাকে হচ্ছে মৌখিক তলে। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। ওকে, ফাইন। ওকে, আর পাঁচটা অ্যাম্বুলাক্রাল খাত কোথায় গিয়ে মিলিত হয়? মুখছিদ্রের মধ্যে গিয়ে
মিলিত হয়। ওকে ফাইন। এইবার আমরা চলে আসবো হচ্ছে আহ এদের শ্বসন তন্ত্রে। ওকে, এখন ওদের শ্বসন হচ্ছে তিনটা জিনিস দিয়ে হয়। একটা হচ্ছে ত্বকীয় ফুলকা, যেহেতু ওরা হচ্ছে পানির মধ্যে থাকে, ওদের ত্বকটা পুরাটাই পানির মধ্যে নিমজ্জিত থাকে, এবং পানির মধ্যে অক্সিজেন কি অবস্থা থাকে, গ্যাসটা হচ্ছে দ্রবীভূত অবস্থা থাকে, তাই না? এই জন্য ওদের ফুলকা থাকতে হবে। তো ফুলকাটা ওদের কোথায় থাকে? ত্বকের মধ্যে থাকে। কিরকম? এই যে যে এই ত্বকের মধ্যে হচ্ছে এইরকম ফুলকা থাকে। এই ফুলকা দিয়ে ওরা কি করে, পানির যে অক্সিজেনটা আছে এটাকে ছেঁকে ছেঁকে হচ্ছে ওরা অক্সিজেন ভেতরে প্রবেশ করে এবং ওদের বডির কার্বন ডাইঅক্সাইডটাকে হচ্ছে ওদের বডির বাইরে বের করে দেয়। দেখো এই ত্বকীয় ফুলকা তন্ত্রের একটা সুন্দর ছবি আছে, সেটা হচ্ছে এইখানে। এই যে দেখো, ওদের এই যে এটা হচ্ছে টিউব ফিট, মানে প্রস্থচ্ছেদ করা হয়েছে, কাটা হয়েছে। হ্যাঁ, এই যে 5টা হাতের মধ্যে একটা কাটা হয়েছে তারা মাছের। কাটা মাছের এই হাতটা কেটে এই সামনে থেকে দেখা হচ্ছে। তো সামনে থেকে দেখলে এই দেখো, এটা হচ্ছে আমাদের টিউব ফিট, আর এইটা হচ্ছে নালীতন্ত্র। এদিকে দেখবা যে হচ্ছে আছে আমাদের কি জানো, এদিকে হচ্ছে কই, এই যে এদিকে থাকবে হচ্ছে আমাদের পৌষ্টিক নালী। আমি যদি এই ছবিটা দেখাই, তাহলে এইখানে দেখো, এই যে পরিপাক নালী বা পৌষ্টিক নালী, এই দেখো দুইটা টিউব ফিট, আর এইটা হচ্ছে আমাদের ওই যে মাঝখানের নালীটা, ঠিক আছে, অ্যাম্বুলাক্রাল খাদের উপর যে নালীটা থাকে। ওকে, আচ্ছা ফাইন। এবার তাহলে হচ্ছে এখানে আমরা দেখি যে এইখানে দেখো এই যে ছোট ছোট ফুলকা আছে, ঠিক আছে। এই ফুলকাগুলো দিয়ে, অর্থাৎ ওর এই যে এই চারপাশের ত্বকের মধ্যে, ত্বকের চারপাশে কি আছে, ওর ফুলকা ছিদ্র আছে। এই ফুলকা ছিদ্রগুলো দিয়ে ওর কি করে, অক্সিজেন গ্রহণ করে। ওকে, এছাড়াও ওর যে নালিকা পদ আছে বা টিউব ফিট আছে, সেটা দিয়েও ও অক্সিজেন গ্রহণ করতে পারে। এবং শ্বসন বৃক্ষ বলে ওদের, যেমন সমুদ্র শসা, সমুদ্র শসার মধ্যে হচ্ছে শ্বসন বৃক্ষ পাওয়া যায়। এই যে এটা হচ্ছে একটা সমুদ্র শসা, এই যে দেখো এটা শসা, শসার মতো দেখতে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একানোডার্মাটা পর্বের প্রাণী। এবং এই সমুদ্র শসার ভেতরে দেখো, এটা হচ্ছে ওর পরিপাক নালী। আর এই দেখো একদম মনে হচ্ছে একটা গাছের মতো, একটা গাছের মতো হচ্ছে শ্বসন তন্ত্র। এই জন্য ওর এই শ্বসন তন্ত্রটাকে বলা হয় শ্বসন বৃক্ষ। ওকে, তাহলে আমাদের একাইনোডার্মাটা পর্বে 3 ধরনের হচ্ছে কি দেখা যায়, কি 3 ধরনের হচ্ছে শ্বসন যন্ত্র দেখা যায়। একটা হচ্ছে ত্বকীয় ফুলকা, একটা হচ্ছে শ্বসন বৃক্ষ, এবং আরেকটা হচ্ছে নালিকা পথ। ওকে, তাহলে আমরা ওদের শ্বসন অঙ্গগুলো হচ্ছে চিনে ফেললাম। ওকে ফাইন। এইবার চলে আসো আমাদের নেক্সট টপিক কি আছে। নেক্সট টপিক হচ্ছে ওদের লার্ভা দশা। তো লার্ভা দশা মনে রাখাটা ইম্পর্টেন্ট। সো লার্ভা দশার জন্য একটা নেমোনিক আছে, সেটা হচ্ছে অরিক। অরিক হচ্ছে কারো নাম। অফিসে সবাইকে বাই বলে একা লাভের আশায় বেরিয়ে যায়। এখন ধরো অরিক একটা অফিসে কাজ করে, তাকে একজন ফোন দিয়ে বলছে যে আপনার একটা পার্সেল আসছে, কিন্তু পার্সেলটা আপনাকে একা নিতে হবে। এই পার্সেলটার ভিতরে 10 লাখ টাকার জিনিস আছে, আপনি যদি আমাকে 10,000 টাকা দেন তাহলে আমি পার্সেলটা আপনাকে দিয়ে দিব। এরকম অনেক স্প্যামার আছে না, যে হচ্ছে তোমার বলে যে আপনি একটা লটারি জিতছেন, আমাদের মোবাইলে মেসেজ আসে না, আপনি 5,000 টাকা ডিপোজিট করেন, আপনি 1 কোটি টাকার লটারি জিতছেন। তো অরিককেও এরকম স্ক্যাম করা হয়েছে। অরিক কি মনে করছে যে আরে 10,000 টাকা দিয়ে আমি 10 লাখ টাকার পার্সেল পেয়ে যাব। সো ও কি করছে, ও কাউকে জানায়নি, কারণ যে অরিককে ফোন দিয়ে বলছে পার্সেলের কথা, সে বলছে যে আপনি কাউকে জানাবেন না, কারণ কাউকে যদি আপনি জানাই দেন পার্সেলের কথা তাহলে তো সবাই এই পার্সেলটা নিতে চাইবে। সো অরিক কি করছে, কাউকে না বলে সে লাভের আশায় অফিস থেকে সবাইকে বাই বলে বের হয়ে গেছে। এখন এখানে দেখো, অরিক দিয়ে বোঝায় অরিকুলারিয়া, অফিসে দিয়ে অফিওকিটাস, বাই দিয়ে হচ্ছে বাইপিনারিয়া, একা দিয়ে হচ্ছে একাইনোডার্মাটা, আর লাভ দিয়ে হচ্ছে লার্ভা দশা। ওকে ফাইন, তাহলে একাইনোডার্মাটা লার্ভা দশাগুলো আমরা চিনে ফেললাম। এইবার ওদের কিছু খুচরা বৈশিষ্ট্য আছে। খুচরা বৈশিষ্ট্য কি, ওই যে আমাদের খুচরা বৈশিষ্ট্য আমরা তো বলছি 3টা বৈশিষ্ট্য একদম কমন। সংগঠন ক্রমমাত্রা কি, তন্ত্র, অঙ্গতন্ত্র। দেন হচ্ছে ওদের ভ্রূণীয় স্তর কয়টা, ভ্রূণীয় স্তর 3টা হবে। প্রতিসাম্যতা কি হবে, আমরা দেখতেই পাচ্ছি যে এটা তারা তারা মাছ, তাই না? তারা মাছের কয়টা অংশ থাকে, 5টা অংশ, তাহলে এটা কি হবে, পঞ্চঅরীয় প্রতিসম, তাই না? আবার এদের মধ্যে কিন্তু দ্বিঅরীয় প্রতিসম প্রাণীও আছে। এই যে একটু আগে আমরা সমুদ্র শসা দেখলাম না, সেটা কিন্তু দ্বিঅরীয় প্রতিসম, সরি দ্বিপার্শ্বীয় প্রতিসম। এদের মধ্যে দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীও আছে। একটু আগে যে সমুদ্র শসা দেখলাম আমরা, সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। ওকে ফাইন, এগুলো হচ্ছে এদের কমন বৈশিষ্ট্য। আবার এরা যেহেতু সাগরের মধ্যে থাকে, আমরা কি এদের পরজীবিতা নিয়ে কোনো কথা বলছি, যে এরা কোনো জীবের সাথে লেগে থাকে এই সেই হ্যান ত্যান? আমরা দেখতেছি যে ও নিজে নিজে খাবার গ্রহণ করে, নিজে নিজে বর্জ্য ত্যাগ করতে পারে। তাহলে একানোডার্মাটা প্রাণীরা কি, মুক্তজীবী প্রাণী। সো এগুলো হচ্ছে একদম কমন বৈশিষ্ট্য, এই জন্য এগুলো হচ্ছে ক্লাসের মধ্যে খুব বেশি ব্যাখ্যা করে নেয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে একানোডার্মাটা পর্ব ইনশাল্লাহ আমাদের শেষ। এখন আমরা নেক্সটে দেখবো হচ্ছে কর্ডাটা পর্ব।
অ্যানেলিডা বা অঙ্গুরি মাল প্রাণী। দেখো এই অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্যগুলো খুব সহজে মনে রাখা যায় কিভাবে। চলে আসো আমরা একদম অ্যানেলিডার শুরু থেকে শুরু করি। অ্যানেলিডা নামটা আসছে অ্যানোলাস থেকে। অ্যানোলাস মানে হচ্ছে আংটি। তুমি যদি জাস্ট এইটুকু অংশ মনে রাখো তাহলে ইনশাল্লাহ অ্যানেলিডা পর্বের সব বৈশিষ্ট্য তুমি মনে রাখতে পারো। এখন কথা হচ্ছে এই আংটির বাংলা হচ্ছে, আংটি নিজেও একটা বাংলা শব্দ, বাট এইটাকেও যদি আমরা আরো বাংলায় বলতে চাই তাহলে এইটার প্রতিশব্দ হচ্ছে অঙ্গুরি মাল। অঙ্গুরি মাল, মাল মানে কি কোন একটা জিনিস, আর অঙ্গুরি মানে হচ্ছে আঙ্গুল, অর্থাৎ আঙ্গুলে যে জিনিসটা পরা হয়, আঙ্গুলে কি পরা হয়, আংটি পরা হয়। এই জন্য অ্যানেলিডাকে বলা হয় অঙ্গুরি মাল প্রাণী। কেন এই অ্যানেলিডা এর নাম আংটি প্রাণী হইল? কারণ হচ্ছে এই অ্যানেলিডার সবচেয়ে ফেমাস উদাহরণ হচ্ছে কেঁচো। এই কেঁচোর দেখো প্রত্যেকটা খণ্ডক দেখতে কিসের মতো, আংটির মতো, তাই না? এবার আংটি, কেউ ধরো 4-5টা আংটি পরে, তাহলে সে কি একই আঙ্গুলে 4-5টা আংটি পরে? না, সে কি করে খণ্ড খণ্ড করে আংটিগুলো পরে। যেমন আমাদের হাতের 5টা খণ্ড হচ্ছে 5টা আঙ্গুল, তাই না? সো 5টা আঙ্গুল হচ্ছে 5টা আংটি পরে। তার মানে আংটি হচ্ছে একটা, মানে আংটি হচ্ছে একটা খণ্ডকায়িত বৈশিষ্ট্য। তার মানে 5টা আঙ্গুলে 5টা আংটি পরার অর্থ হাতের 5টা খণ্ডক। সো আমি বারবার একটা কথাই উচ্চারণ করতেছি আংটির সাথে, যে আংটি যুক্ত, আংটির মতো প্রাণীগুলো কি হয়, খণ্ডক যুক্ত প্রাণী হয়। যেহেতু বারবার এই খণ্ডকের কথাটা আসতেছে, এই জন্য হচ্ছে এই আংটি যুক্ত প্রাণীগুলো কি দেখা যায়, প্রকৃত খণ্ডকায়ন দেখা যায়। ওকে, প্রকৃত খণ্ডকায়ন। এখন প্রকৃত খণ্ডকায়ন মানে কি? প্রকৃত খণ্ডকায়নের ইংরেজি হচ্ছে ট্রু সেগমেন্টাইজেশন। কি? ট্রু সেগমেন্টাইজেশন। এখন এই ট্রু সেগমেন্টাইজেশন কাকে বলে, বা খণ্ডকায়ন জিনিসটা কাকে বলে, এই জিনিসটা দেখার জন্য আমরা একটু গুগল মামার সাহায্য নিই। গুগল মামার সাহায্য নিলে আমরা দেখতে পাবো when the body is externally and internally divided into segments and each segment of body have serial repetition of at least some organs. খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে প্রত্যেকটা বডি বাইরে থেকে এবং ভেতরের দিকে কি করতে হবে, বিভিন্ন খণ্ডে ভাগ হওয়া লাগবে, এবং প্রত্যেকটা খণ্ডের মধ্যে কি থাকবে, সিরিয়াল রিপিটেশন অফ অ্যাটলিস্ট সাম অর্গানস, মানে প্রত্যেকটা খণ্ডে হচ্ছে কোনো না কোনো অঙ্গ বারবার রিপিটেডলি থাকতে হবে। এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে, দেখো আমরা তাহলে খণ্ডকায়নের দুইটা শর্ত পাইলাম, একটা হচ্ছে বাইরে আর ভেতরে দুই জায়গাতেই বডি খণ্ডকায়িত থাকতে হবে, এবং কমপক্ষে কয়েকটা অর্গান রিপিটেডলি প্রত্যেকটা খণ্ডে থাকতে হবে। তাহলে দেখো কেঁচোর আমরা বাইরের দিক থেকে খণ্ড পাইতেছি, ওকে, ভেতরের দিক থেকে খণ্ড আছে কিনা এটা কিভাবে বুঝবো? সেটা বুঝবো হচ্ছে এই যে এই নেফ্রিডিয়া দেখে। দেখো এর প্রত্যেকটা খণ্ডে হচ্ছে নেফ্রিডিয়া আলাদা আলাদা করে থাকে, প্রত্যেকটা খণ্ডে আলাদা আলাদা নেফ্রিডিয়া আছে। নেফ্রিডিয়া কি আমরা জানবো, বাট খণ্ডকায়নের সংজ্ঞাটা বুঝছো? কেন এটাকে প্রকৃত খণ্ডকায়ন বলা হয়? কারণ এটা বাইরে থেকে দেখতেও খণ্ড, আবার ভেতরের অঙ্গগুলো কি আছে, খণ্ড খণ্ড করে আছে। ওকে ফাইন, এইবার চলে আসো হচ্ছে আমাদের এই প্রকৃত খণ্ডকায়ন, এটার ইংলিশ হচ্ছে ট্রু সেগমেন্টাইজেশন। এখন সেগমেন্ট থেকে আমরা দুইটা জিনিস বের করতে পারি। এসে সেগমেন্ট, এসে হচ্ছে সেগমেন্টাল অর্গান। সেগমেন্টাল অর্গান কাকে বলে? যেই অর্গানটা প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদা করে থাকে তাকে বলা হয় সেগমেন্টাল অর্গান, তাই না? কমন সেন্স। এখন এই সেগমেন্টাল অর্গান হচ্ছে আমাদের নেফ্রিডিয়া। কেঁচোর এই নেফ্রিডিয়াটা প্রত্যেকটা খণ্ডে আলাদা আলাদা করে থাকে বলে এই সেগমেন্টাল অর্গানটা হচ্ছে মানে প্রত্যেকটা খণ্ডে আলাদা আলাদা করে নেফ্রিডিয়া থাকে বলে নেফ্রিডিয়াকে সেগমেন্টাল অর্গান বলা হয়। এখন এই নেফ্রিডিয়া এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বৃক্কের নেফ্রন আছে না, তোমরা 9-10-এ শিখছো, সেই নেফ্রনের মতো। নেফ্রনের কাজটা কি? নেফ্রন হচ্ছে এই ধরো একটা নেফ্রন, এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউব, এটা হচ্ছে হেনলিজ লুপ, দেন এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউব। আচ্ছা নেফ্রনটা এত বড় হওয়ার দরকার কি ছিল? নেফ্রনটা এরকম হইলেই তো হইতো, যে ধরো এইটুকু। এখন কথা হচ্ছে নেফ্রন এই জায়গাটাতে কি হয়, নেফ্রনের অ্যাকচুয়ালি আমাদের রক্তের মধ্যে যত জিনিসপত্র আছে সব জিনিসপত্র কি হয়, চাপের কারণে এই নেফ্রনের মধ্যে ঢুকে যায়, প্রোটিন বাদে। রক্তের মধ্যে যে প্রোটিন আছে সেই প্রোটিন বাদে অন্যান্য যত পদার্থ আছে ম্যাক্সিমাম পদার্থ হচ্ছে চাপের কারণে এই নেফ্রনের মধ্যে চলে আসে। এখন আমি যদি, মানে এখানে বর্জ্য পদার্থ আসে, ভালো জিনিসও আসে।
এখন আমি যদি এই জিনিসটাকে ছোট রাখি, নালীটাকে ছোট রাখি, তাহলে কি হবে? আমার বর্জ্য পদার্থগুলো একদম বের তো হবেই, তার সাথে হচ্ছে আমার ভালো পদার্থগুলো বের হয়ে যাবে। বাট আমি যদি নালীটা এরকম বড় রাখি, তাহলে হচ্ছে এই জায়গাতে কি হবে? এই জায়গাতে আমার বিভিন্ন রক্তনালী এসে এই জায়গা থেকে কি করবে? এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ যেসব উপাদান আমার নেফ্রনে চলে আসছে, সেই নেফ্রনের উপাদানগুলো কি করবে? রক্তনালীর ভেতরে ব্যাক চলে যাবে। সো এখানেও সেম জিনিসটা ঘটে। নেফ্রনটা দেখো, নেফ্রিডিয়াটা দেখো এইরকম পেঁচানো, অনেক বড়। কেন? ওই একই জিনিস। যদি এটা ছোট থাকতো তাহলে কি হইতো? রক্ত যখন থাকে তখন রক্তের সাথে ভালো জিনিস আর বর্জ্য দুইটাই হচ্ছে নেফ্রনের মধ্যে চলে আসে। তো যদি নেফ্রনটা ছোট হয় তাহলে কি হবে? রক্তের ভালো জিনিস এবং বর্জ্য পদার্থ দুইটাই সহজে বডি থেকে বের হয়ে যাবে। আর বডি থেকে একবার যদি নেফ্রন থেকে বের হয়ে যায় কোনো কিছু, তাহলে সেটা আর বডিতে ব্যাক আসে না। সো নেফ্রনটা যদি অনেক বড় থাকে তাহলে কি হয়? যদি কোনো পদার্থ, ভালো পদার্থ ভুলে নেফ্রনের মধ্যে চলেও আসে, তাহলে আমরা সেটাকে কি করতে পারি? ছেকে ছেকে হচ্ছে আবার রক্তের মধ্যে ব্যাক নিয়ে যাইতে পারি। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন এই নেফ্রিডিয়ার সামনের অংশটাকে বলা হয় নেফ্রিডোস্টোম। এই যে দেখো এই অংশটা, স্টোমা মানে হচ্ছে মুখ। ঠিক আছে, তোমাদের সামনেও বলবো স্টোমাটা মানে হচ্ছে মুখ। সো এই নেফ্রিডোস্টোমটা কি করে? এর সামনের যে খণ্ডকটা আছে, সেই সামনের খণ্ডক থেকে সে বর্জ্য পদার্থ শোষণ করে। ঠিক আছে, বর্জ্য পদার্থ শোষণ করে সে এইখানে হচ্ছে তাকে বর্জ্য পদার্থ নিয়ে নিয়ে এদিক দিয়ে বের করে। এখন এই জায়গাতে ঘটনা কি ঘটে? এই জায়গাতে হচ্ছে যদি যদি কোনো কারণে এদিক থেকে কোনো ভালো উপাদান, যেটা বর্জ্য না, ভালো উপাদান যদি হচ্ছে এই নেফ্রিডের মধ্যে ঢুকে যায়, তাহলে সেই ভালো উপাদানটা কি হয়? এই নালীগুলো দিয়ে আস্তে আস্তে হচ্ছে এদিকে বের হয়ে যায়। ঠিক আছে, কি প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়া। কারণ ব্যাপন মানে কি? ঘন জায়গা থেকে হালকা জায়গায় যাওয়া। এখন ধরো এইখানে ভালো জিনিসের ঘনত্ব বেশি, এই জায়গায় ভালো জিনিসের ঘনত্ব কম, তখন কি হবে? ভালো জিনিসগুলো হচ্ছে এই খণ্ডগুলোর মধ্যে বের হয়ে যাবে। ঠিক আছে, আর এই নিচের যে যে ছিদ্রটা, এটাকে বলা হয় নেফ্রিডোপোর। পোর মানে ছিদ্র। ওকে, ফাইন। তাহলে আমরা নেফ্রিডিয়া সেগমেন্টাল অর্গান বুঝে ফেললাম। এইবার সেগমেন্টাইজেশন থেকে আরেকটা ওয়ার্ড আমরা শিখতে পারি এস থেকে, সেটা হচ্ছে সিটা। সিটার নামটা শুনেই মনে হচ্ছে এটা সিট রিলেটেড কিছু, তাই না? দেখো, সিটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি শক্ত চুল, ছোট শক্ত চুল। তো মনে রাখবা, সিটা দিয়ে হচ্ছে কেঁচো অ্যাকচুয়ালি সিট করে থাকে। তো আমরা কোনো কিছুর উপর সিট করি কি দিয়ে? আমাদের পা দিয়ে, তাই না? এখন খেয়াল করো, এই সিটা হচ্ছে এই যে আমাদের এইটা হচ্ছে ধরো কেঁচো, এই কেঁচোর দুই পাশ থেকে হচ্ছে খন্ড খন্ড হয়ে, দুই পাশ থেকে হচ্ছে প্রত্যেকটা খন্ড থেকে হচ্ছে কিছু সিটা বের হয় বা ছোট ছোট শক্ত চুলের মতো অংশ বের হয়। এটা দিয়ে হচ্ছে কেঁচো কি করতে পারে? চলাচল করতে পারে। ওকে, আচ্ছা। সিটির সাথে সাথে আরেকটা ওয়ার্ড চলে আসে, সেটা হচ্ছে প্যারাপোডিয়া। এখন ধরো কোনো একটা অ্যানেলিড, অ্যানেলিডা পর্বের প্রাণীদের অ্যানেলিড বলে, কোনো একটা অ্যানেলিড যদি পানির মধ্যে থাকে, তাহলে সেটা কি করতে হবে? তাকে হচ্ছে নৌকার মধ্যে কি থাকে? বৈঠা থাকে না? এই যে এইরকম বৈঠা, এই বৈঠা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করি? পানিটাকে ঠেলা দিয়ে বা পানিটাকে ধাক্কা দিয়ে হচ্ছে নৌকা সামনে নিয়ে যাই। সো এই অ্যানেলিডটা যদি পানির মধ্যে থাকে, তাকে কি করতে হবে? পানিকে ধাক্কা দিতে হবে। সো পানিকে ধাক্কা দেওয়ার জন্য তার এই ছোট চুলের মতো সিটি দিলে হবে না। নৌকার কিন্তু বৈঠা এরকম থাকে না। নৌকার বৈঠার শেষ প্রান্তটা থাকে একটু মোটা, যাতে বেশি করে পানিকে ধাক্কা দেওয়া যায়। সো এইটার এই বৈঠার মতো অংশ সৃষ্টি করার জন্য অ্যানেলিডার কি হবে? পাশের দিক থেকে হচ্ছে মাংসল কিছু অংশ বের হবে। এই মাংসল অংশগুলোকে বলা হয় প্যারাপোডিয়া। প্যারা মানে কি? দেখো, দুই পাশ থেকে কিন্তু সেম পরিমাণে মাংসল অংশ বের হয়েছে, এই জন্য এটাকে বলা হয় প্যারা। প্যারা মানে প্যারালাল বা সমান্তরাল বা দুই পাশে। আর পোডিয়া মানে হচ্ছে পা। এই জিনিসগুলো কি করে? পায়ের মতো কাজ করে, এই জন্য এদেরকে বলা হয় প্যারাপোডিয়া। এবার দেখো, মজার ব্যাপার হচ্ছে প্যারাপোডিয়ার পরেও কিন্তু আবার সিটি থাকে। তার মানে যাদের প্যারাপোডিয়া থাকে তাদের কি থাকে? প্যারাপোডিয়া প্লাস সিটি। আর যাদের সিটি থাকে তাদের শুধু সিটি থাকে। এইবার আমাদের অ্যানেলিডা পর্বের বেসিক যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বেসিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা মোটামুটি শিখে ফেলছি, মানে যেটা এক্সেপশনাল বৈশিষ্ট্য। এইবার চলে আসা হচ্ছে এই অ্যানেলিডা পর্বের আমরা দেখব পৌষ্টিকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র। আচ্ছা, আমি যখন কেঁচোর নামটা বলছি, তাই না? অ্যানেলিডা পর্বের শুরুতেই একদম আমি কি করছি? কেঁচোর নামটা বলছি। আমরা কিন্তু মলাস্কা পর্বও শিখছি হচ্ছে ছবি এঁকে, অ্যানেলিডা পর্বও শিখতেছি আমরা ছবি এঁকে। এখন খেয়াল করো, এই কেঁচো এটা কি মানুষের বডিতে থাকে না মানুষের বডির বাইরে থাকে? বলো তো, কেঁচো কি মানুষের বডির ভেতরে থাকে না মানুষের বডির বাইরে থাকে? অফকোর্স কেঁচো হচ্ছে মানুষের বডির বাইরে থাকে, তাই না? এখন মানুষের বডি যখন বাইরে থাকবে তখন তাকে দুইটা জিনিস চিন্তা করতে হবে। এটা তোমাকে আমি নেমাটোডা পড়ানোর সময় বলছি। একটা হচ্ছে কি? একটা হচ্ছে তাকে রক্ষা পাইতে হবে, বিভিন্ন শিকারের কাছ থেকে রক্ষা পাইতে হবে, তাই না? তার বাইরের আবরণটা কি থাকতে হবে? তার বাইরের আবরণটা হচ্ছে মোটামুটি শক্ত থাকতে হবে। তো আমরা শক্ত আবরণ বলতে একটা জিনিসই বুঝি বায়োলজিতে, সেটা কি?
কিউটিকল, এই যে পাতলা একটা কিউটিকলের আবরণ হচ্ছে এই প্রাণীটার বাইরের দিকে থাকে। ওকে, আচ্ছা এই কিউটিকল জিনিসটা আসলে কি? হোয়াট ইজ কিউটিকল? কিউটিকল জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ লিপিড বা চর্বি। এখন খেয়াল করো, আমরা যে শীতকালে ভ্যাসলিন বা মেরিল পেট্রোলিয়াম জেলি ইউজ করি, এই ভ্যাসলিন বা মেরিন পেট্রোলিয়াম জেলির অ্যাকচুয়ালি কাজটা কি? ভ্যাসলিন বা মেরিন পেট্রোলিয়াম জেলির কাজটা হচ্ছে ওরা আমাদের ত্বকের উপর একটা লিপিডের আবরণ তৈরি করে দেয় বা তেলের আবরণ তৈরি করে দেয়। তেলের আবরণ তৈরি করলে কি হয়, আমাদের ত্বকের মধ্যে যে পানিটা আছে না, এই পানিটা হচ্ছে ত্বকের বাইরে যেতে পারে না। এখন কেঁচো ও সবসময় মাটিতে থাকে, তাই না? এখন মাটির মধ্যে অলওয়েজ পানি থাকে। এখন ধরো ওর যদি চারদিকে কোনো আবরণ না থাকতো, তাহলে কি হইতো? ওর শরীরে যেই পানিটা আছে, যখন শুকনাকাল গ্রীষ্মকাল তখন কি হইতো, ওর শরীরের পানি হচ্ছে বের হয়ে যেত, মাটিতে চলে যেত। শীতকাল যখন হচ্ছে মাটিতে পানি থাকে না, তখন কি হইতো, আমাদের যেরকম হচ্ছে শীতকালে ঠোঁট ফাটে কেন? কারণ আমাদের ঠোঁটের মধ্যে যে পানিটা আছে সেটা হচ্ছে কি হয়ে যায়, বাষ্পাকারে হচ্ছে ঠোঁট থেকে বের হয়ে যায়। সো ওরও কি ঘটনা ঘটতো? সেম ঘটনা ঘটতো। শীতকালে যখন মাটি শুকায় যায়, তখন ওর শরীর থেকে কি হইতো, পানি হচ্ছে মাটির মধ্যে চলে যেত, তার ফলে কি হইতো, ও শুকায় মারা যেত। এই জন্য এই জিনিসটা যাতে না হয়, ওর শরীরের চারদিকে কি থাকে, পাতলা একটা কিউটিকল থাকে। কাহিনী হচ্ছে, এখন ওর এটা তো পুরো থাকতে পারতো, ওর এখানে পাতলা কেন থাকে? পাতলা থাকে হচ্ছে কেঁচোকে কি নড়াচড়া করতে হবে না, তাহলে নড়াচড়া করার জন্য ওর কি থাকে, পাতলা কিউটিকল থাকে। ক্লিয়ার? আশা করি এই জিনিসটা হচ্ছে বুঝাইতে পারছি। এইবার চলে আসো হচ্ছে এদের পৌষ্টিক নালী আর হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, এই দুইটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। সো কেঁচোর প্রথম জিনিসটা বলছি হচ্ছে রক্ষা পাইতে হবে বিভিন্ন ক্ষতিকর জীব থেকে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে তাকে খাবার খাইতে হবে বা খাদ্য পাইতে হবে, তাই না? এখন এই প্রাণীটা যেহেতু কোনো কৃমি না, অর্থাৎ সে কোনো জীবের দেহে বসবাস করে না, সে স্বাধীনভাবে বসবাস করে, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, তার পৌষ্টিক নালী কমপ্লিট থাকতে হবে না? তার মুখছিদ্র পায়ছিদ্র দুইটাই থাকতে হবে না? হ্যাঁ, এই কেঁচোর মুখছিদ্র এবং পায়ছিদ্র দুইটাই থাকে। দেখো আমরা কেঁচোর এই যে মুখছিদ্র পায়ছিদ্রটা একটু দেখি, এই দেখো, একদম মুখ থেকে শুরু করে পায়ু ছিদ্র পর্যন্ত হচ্ছে ওর পৌষ্টিক নালী আছে, তার মানে ওর পৌষ্টিক নালীটাকে কমপ্লিট। এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতেছে, ভাই আপনি তো বলছেন কেঁচো হচ্ছে একটা সেগমেন্টাল প্রাণী, এর মধ্যে সব সেগমেন্টাল অর্গান থাকে। দেখো এই জায়গাতে একটু খেয়াল করো ভালো করে, ট্রু সেগমেন্টেশনের অর্থ কিন্তু হচ্ছে হ্যাজ হ্যাভ সিরিয়াল রিপিটেশন অফ অ্যাট লিস্ট সাম অর্গানস। মানে হচ্ছে কোন একটা প্রাণীর মধ্যে যদি প্রত্যেকটা খণ্ডে কিছু কিছু অঙ্গ রিপিট হিসেবে থাকে, মানে সব অঙ্গ যে একদম খন্ড খন্ড থাকতে হবে জিনিসটা এরকম না, কিছু কিছু অঙ্গ কি থাকতে হবে, কিছু কিছু অঙ্গ হচ্ছে প্রত্যেকটা খণ্ডের মধ্যেই থাকতে হবে। সো অলরেডি আমরা দেখছি যে কেঁচোর মধ্যে কিন্তু নেফ্রিডিয়া নামক যে অঙ্গটা আছে, এটা প্রত্যেকটা খণ্ডে আছে। এই জন্য কেঁচোকে বলা হচ্ছে সেগমেন্টাল প্রাণী। বাট কেঁচোর যে পৌষ্টিক নালী, এটা কিন্তু আবার খন্ড খন্ড না, এটা একদম কমপ্লিট, পুরাটা একটাই নালী। ঠিক আছে, ওকে ফাইন, আমরা বুঝতে পারছি। এইবার চলে আসি হচ্ছে কেঁচোর রক্ত সংবহন তন্ত্র। দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো প্রাণী পড়ছি, কোনো প্রাণীর কালারে কিন্তু আমরা ঠিকঠাক মতো লাল দেখি নাই, তাই না? এই কেঁচোই সবচেয়ে সহজ লাল। এখন অনেক উদাহরণ আছে, প্রত্যেকটা পর্বেরই হচ্ছে কিছু লাল প্রাণী পাওয়া যাবে, সেই লাল হয়তো অন্য কারণে। বাট এইখানে আমি বলতেছি যে আমাদের সবচেয়ে সহজ উদাহরণ যেটা, যেমন ধর আমরা ইকানোডার্মাটা যখন পড়বো, আমাদের সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে তারা মাছ। পরিফেরা যখন পড়তেছি তখন সহজ উদাহরণ স্পঞ্জ। নিডারিয়া যখন পড়তেছি সহজ উদাহরণ হাইড্রা। আমরা অলওয়েজ প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য জাস্ট ওর বেসিক প্রাণীটা দিয়ে মনে রাখার চেষ্টা করবো, এক্সেপশন তো থাকবেই। প্রত্যেকটা পর্বের মধ্যে লাল, নীল, সবুজ, হলুদ, কমলা, বেগুনি সব কালারের প্রাণী পাওয়া যাবে। বাট অ্যানেলিডা পর্ব মাথায় আসলে আমাদের সবার আগে যে নামটা মনে আসে সেটা হচ্ছে কেঁচো। এখন কেঁচোর রক্ত দেখো কি ধরনের, কেঁচোর রক্ত হচ্ছে লাল কালারের। এবং কেঁচোকে আমরা যখন পরিবেশে দেখি, কেঁচোর কালারটা কি থাকে, কেঁচোর কালারটা থাকে হচ্ছে লাল, তাই না? সো কেঁচোর কালার যেহেতু লাল, বলতো আমাদের রক্ত লাল কিসের কারণে? আমাদের রক্ত লাল হচ্ছে হিমোগ্লোবিনের কারণে। সুতরাং যেহেতু আমাদের রক্ত লাল হিমোগ্লোবিনের কারণে, কেঁচোর রক্ত লাল হিমোগ্লোবিনের কারণে, তাহলে এখানে আমরা দেখি যে কেঁচো কেঁচো রং লাল। যেহেতু কেঁচোর রং লাল, সুতরাং কেঁচোর রক্ত কি লাল, সুতরাং কেঁচোর রক্ত হচ্ছে লাল। ওকে, এখন রক্ত লাল কিসের কারণে হয়? রক্ত লাল হয় হচ্ছে হিমোগ্লোবিনের কারণে। তার মানে অফকোর্স কেঁচোর মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন।
হিমোগ্লোবিনের সাথে আরো কি থাকে, এই হিমো দিয়ে আরেকটা ওয়ার্ড, সেটা হচ্ছে হিমো এরিথ্রিন। এরিথ্রিন। এবার দেখো এই মহাশয়ের নামই হচ্ছে কেচো, তাহলে ক দিয়ে কিছু একটা থাকা উচিত, ওর থাকে হচ্ছে ক দিয়ে ক্লোরোক্রুওরিন। ক্লোরোক্রুওরিন, এই যে ক্রু ও রিন। তাহলে কেঁচোর রক্তের মধ্যে হচ্ছে এই তিনটা পদার্থ থাকে, ঠিক আছে। আমি এই জাস্ট এই রক্তটা মনে রাখানোর জন্য হচ্ছে এই গল্পটা আনলাম আর কি, না গল্পটা ফাঁদলাম যে কেঁচো দেখতে লাল, সুতরাং ওর রক্ত লাল, সুতরাং ওর রক্তের মধ্যে থাকে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন থাকলে হিমোগ্লোবিনের সাথে থাকে হিমোইরেথ্রিন, এবং হিমোইরেথ্রিন হিমোগ্লোবিন যেহেতু থাকে, যেহেতু কেঁচোর সামনে ক আছে, এই জন্য ওর ক্লোরোক্রুওরিন নামক রঞ্জক পদার্থ থাকে। এবার আরেকটা জিনিস খেয়াল করো, কেঁচোর রক্ত লাল, আমাদের রক্ত লাল, এটা কিন্তু আমি একদম শুরুতে হচ্ছে তুলনা টানছি, তাই না, রক্ত সংবহনতন্ত্র বোঝানোর সময়। আমাদের রক্ত সংবহনতন্ত্র কি ধরনের, আমাদের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে বদ্ধ ধরনের, সুতরাং কেঁচোর রক্ত সংবহনতন্ত্র হচ্ছে বদ্ধ ধরনের। এখন কথা আসবে ভাইয়া বদ্ধ রক্ত সংবহনতন্ত্র বলতে কি বোঝায়। দেখো এটা হচ্ছে একটা প্রাণী, এইটাও হচ্ছে একটা প্রাণী, এই প্রাণীটার মধ্যে, উপরের প্রাণীটার মধ্যে রক্ত হচ্ছে পুরা বডির মধ্যে ছড়ায় থাকে, এটাকে বলা হয় মুক্ত রক্ত সংবহনতন্ত্র। আর দ্বিতীয় প্রাণীটাতে কি হয়, রক্ত হচ্ছে শুধুমাত্র হৃদযন্ত্র বা হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ডের যেসব নালী আছে এই সব নালীর মধ্যে থাকে, এই যে এই, অর্থাৎ এই নালীর ভেতরে শুধুমাত্র রক্ত থাকে, এটাকে বলা হয় বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। ওকে, কেঁচোর হচ্ছে শুধুমাত্র নালীর ভেতরেই রক্ত থাকে, নালীর বাইরে রক্ত আসে না। আমাদের বডিতে হচ্ছে নালীর ভেতরে রক্ত থাকে, নালীর বাইরে রক্ত আসে না, এই জন্য কেঁচোর রক্ত সংবহনতন্ত্র আর আমাদের রক্ত সংবহনতন্ত্র দুইটাই হচ্ছে বদ্ধ। এখন কেঁচোর সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহনতন্ত্রটা একটু দেখো, এই যে এইখানে দেখাচ্ছে, দাঁড়াও একটু ওয়েট করো, এই যে এইটা হচ্ছে কেঁচোর রক্ত সংবহনতন্ত্র, দেখো এগুলো হচ্ছে কেঁচোর হৃৎপিণ্ড, ঠিক আছে, এই যে দেখো একটু মোটা মোটা জিনিস দেখা যাচ্ছে না, এই জিনিসগুলো হচ্ছে কেঁচোর হৃৎপিণ্ড, আর এই যে হচ্ছে কেঁচোর রক্ত নালী, ঠিক আছে। এগুলো অ্যাকচুয়ালি তোমাদের ছবি আঁকা লাগবে না, বাট জানার জন্য, মজা পাওয়ার জন্য যে অ্যাকচুয়ালি জিনিসটা দেখতে কিরকম। ওকে, আচ্ছা, এবার তাহলে আমাদের কেঁচোর বইয়ে যে জিনিসগুলো আছে এগুলো শেষ। এবার কেঁচোর হচ্ছে প্রজনন অঙ্গ আছে একটা, ওইটার নাম আমি বললাম না, ওইটার নাম বললে হচ্ছে কমপ্লেক্স হয়ে যাবে। যে জিনিসগুলো আমাদের আজমল স্যারের বইয়ে আছে আমরা হচ্ছে একাডেমিকের জন্য জাস্ট সেই জিনিসগুলোই দেখতেছি, আমরা যখন ইনশাল্লাহ মেডিকেল অ্যাডমিশনে যাব তখন হচ্ছে তোমাদেরকে একদম অন্যান্য স্যারের বইতেও যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো 100% পড়াবো। এখানে যে অন্যান্য স্যারের বইয়ের ইনফরমেশন নেই তা কিন্তু না, এখানেও অন্যান্য স্যারের অনেক ইনফরমেশন আমি দেখাচ্ছি, বাট আমি চেষ্টা করতেছি আজমল স্যারের নতুন এডিশনের বই, এটাতে অনেক ইনফরমেশন অ্যাড করা হয়েছে এই বইটার মধ্যেই হচ্ছে স্টিক থাকার জন্য। ওকে, এবার আসো কেঁচোর লার্ভা দশা। তোমরা অলরেডি আমি স্লাইড চেঞ্জ করার সময় মনে দেখে ফেলছো, কেঁচোর ট্রাক, কেঁচোর মধ্যে হচ্ছে এক ধরনের লার্ভা দশা দেখা যায় যেটাকে বলা হয় ট্রোকোফোর লার্ভা দশা। কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা লার্ভা দশা দেখতে কিরকম, কি কাজ করে এই জিনিসগুলো জানা লাগবে না, বাট প্রত্যেকটা পর্বের লার্ভা দশার নাম কি সেই জিনিসটা আমাদের জানা লাগবে। ওকে, সো কেঁচোর লার্ভা দশার নাম হচ্ছে ট্রোকোফোর, সেখান থেকে আমরা মনে রাখতে পারি কেঁচোর ট্রাক। এবার আসি হচ্ছে কিছু বোনাস বৈশিষ্ট্য, কিছু বোনাস বৈশিষ্ট্য বা বেসিক বৈশিষ্ট্য প্রত্যেকটা পর্বে একদম পরিফেরা থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত তোমাকে এই তিনটা বৈশিষ্ট্য বলতেই হবে। মানে এটা তোমার প্রত্যেকটা পর্বের জন্য আলাদা করে শিখা লাগবে না, প্রত্যেকটা পর্বে অটোমেটিক্যালি তোমার এই বৈশিষ্ট্যগুলো চলে আসবে। একটা হচ্ছে কোষ স্তর, দেখো প্লাটিহেলমিনথিস এর পর থেকে যতগুলো প্রাণী আছে, প্লাটিহেলমিনথিস সহ তারপর থেকে যতগুলো প্রাণী আছে সবারই কোষ স্তর কয়টা, তিনটা, তাই না। সংগঠন ক্রমমাত্রা, ওই যে তোমাদেরকে ক্লাসের শুরুতে বলেছিলাম না, কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র, তাই না। এখন দেখো তাহলে কোষ কোনটা, পরিফেরা, টিস্যু কোনটা, নিডারিয়া, অঙ্গ কোনটা, প্লাটিহেলমিনথিস, আর তন্ত্র কোনটা, নেমাটোডা। তাহলে নেমাটোডার পরবর্তী যত প্রাণী আছে সবাই কি অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, তার মানে এই কেঁচোও কি, অ্যানেলিডাও কি অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। প্রতিসমতা, তোমাদেরকে আমি বলেছি যদি কোনো এক্সেপশন না থাকে, এক্সেপশন বাদে পৃথিবীতে যত পর্বের প্রাণী আছে সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসম, এক কথায়, ঠিক আছে। তাহলে দেখো পরিফেরা, এটা আমি বলছি এক্সেপশন, এটা অপ্রতিসম, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা সবাই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। ওকে, সো এই অ্যানেলিডাও কি হবে, দ্বিপার্শ্বীয় প্রতিসম, তাই না। আচ্ছা ফাইন, মলাস্কার ক্ষেত্রেও বলছি যে মলাস্কার মধ্যে কিছু এক্সেপশন আছে, সো মলাস্কা দ্বিপার্শ্বীয় সবাই প্রতিসম না, বাট অনেকেই দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্য মোটামুটি পড়া হয়ে গেছে। আমাদের নেক্সট পর্বটা হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী,
এই আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী নামটা কোথা থেকে এসেছে? নামটা এসেছে হচ্ছে আর্থ্রো থেকে। এই আর্থ্রো মানে হচ্ছে জোড়া বা সন্ধি। দেখো আমাদের অনেক সময় বাসায় যদি নানা নানু অথবা দাদা দাদু থাকেন, তাদের অনেক সময় দেখা যায় যে বাতে ব্যথা করে, তাই না? বাতের ব্যথা করে। এই বাতের ব্যথার ইংরেজি হচ্ছে আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস। ওকে, এখন বায়োলজিতে এই আইটিস শব্দটা থাকা মানেই হচ্ছে ইনফেকশন। কোথাও যদি আইটিস থাকে তার মানে ওইখানে ইনফেকশন হয়েছে। এখন ইনফেকশন মানে কি? ইনফেকশন মানে হচ্ছে ওইখানে ভাইরাস অর ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাটাক করেছে, ঠিক আছে? আচ্ছা, আর আর্থ্রো এই কথাটা মানে হচ্ছে জোড়া বা জয়েন্ট, ঠিক আছে? আমাদের দুই হাড়ের মাঝখানে যে জোড়া আছে না, এই জোড়ার মধ্যে হচ্ছে গিটে গিটে ব্যথা করে, এটাকে বলা হয় গিটে গিটে ব্যথা। দেখবা যারা বয়স্ক মানুষ আছেন তারা বলবে যে আমার এই হাতের জোড়ায় ব্যথা করে, কোণের জোড়ায়, কবজির জোড়ায় ব্যথা করে, হাঁটুর জোড়ায় ব্যথা করে, কোমরের জোড়ায় ব্যথা করে। এগুলো হচ্ছে আর্থ্রাইটিস বলা হয়, ঠিক আছে? বাত জ্বর একটা ডিজিজ। সো ওইখান থেকে আমরা মনে রাখতে পারি যে আর্থ্রো মানে জোড়া, যেহেতু বাত জ্বর ইংরেজি হচ্ছে আর্থ্রাইটিস, আর্থ্রো মানে জোড়া। আর পোড়া, পোড়া মানে হচ্ছে পা। জোড়া মানে কিন্তু হচ্ছে যুক্ত হওয়ার জায়গা, ওই জোড়া না, কবুতরের জোড়া না, এক জোড়া দুই জোড়া এরকম না, ঠিক আছে? আর পোড়া মানে হচ্ছে পা, অর্থাৎ আর্থ্রোপোডার পায়ের মধ্যে হচ্ছে অনেকগুলো জয়েন্ট থাকে। কিরকম? আমরা যদি ছবিতে চলে আসি তাহলে আমরা দেখব, এই যে গুগলের একটু সাহায্য নেই, এটা মোল্ডিং এর ছবি চলে আসছে, এই যে দেখো, এটা হচ্ছে আর্থ্রোপোডার একটা পা। এই পায়ের মধ্যে কি দেখতেছো? এইখানে একটা জোড়া, 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 এইখানে অনেকগুলো জোড়া, তাই না? তার মানে একটা পায়ের মধ্যে যেহেতু অনেকগুলো জোড়া থাকে এই জন্য ওর নামই হয়ে গেছে হচ্ছে আর্থ্রোপোডা। ওকে, ফাইন। এবার আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যগুলো জানার জন্য আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যতগুলো পর্ব শিখিয়েছি, কোনো পর্বেই কিন্তু আমি তোমাদেরকে কোনো কিছু মানে মুখস্থ করতে তেমন বলিনি, তাই না? বাট এইখানে হচ্ছে এই জিনিসটা যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে তোমার জন্য খুবই হেল্পফুল হবে জিনিসটা, বৈশিষ্ট্যগুলো পড়তে। সো কি কি? সন্ধিযুক্ত উপাঙ্গ দ্বিপার্শ্বীয় প্রতিসম, খণ্ডকায়িত ট্যাগ মাটায় বিভক্ত। কি বলতেছে আবার? সন্ধিযুক্ত উপাঙ্গ দ্বিপার্শ্বীয় প্রতিসম, খণ্ডকায়িত ট্যাগ মাটায় বিভক্ত, এক দুজোড়া অ্যান্টেনা, এক জোড়া পুঞ্জাক্ষী, বহিকঙ্কাল কাইটিন, নিয়মিত মুচি। এগুলো হচ্ছে আর্থ্রোপোডা পর্বের মোটামুটি বেসিক কিছু বৈশিষ্ট্য। সো প্রথমেই সন্ধিযুক্ত উপাঙ্গ বলতে কি বোঝায়? দেখো, উপাঙ্গ জিনিসটা হচ্ছে আমাদের মেইন বডির বাইরে যা কিছু আছে সেটাই হচ্ছে আমাদের উপাঙ্গ। যেমন একটু চিন্তা করো তো, যদি আমি তোমার যদি আমি কারো দুই হাত কেটে ফেলি তাহলে সে কি বাঁচবে? অবশ্যই বাঁচবে। যদি কারো দুই পাও কেটে ফেলি তাহলে বাঁচবে? বাঁচবে। কিন্তু কারো যদি আমি মাথা কেটে ফেলি তাহলে সে বাঁচবে? বাঁচবে না। তাহলে আমাদের মাথা, বুক, পেট এগুলো হচ্ছে আমাদের এসেনশিয়াল অঙ্গ বা মেইন অঙ্গ। আর দুই হাত, দুই পা এগুলো হচ্ছে আমাদের উপ অঙ্গ, মানে মেইন বডির বাইরে যেসব অঙ্গগুলো আছে। সো সন্ধিযুক্ত উপাঙ্গ বলতে বোঝায় এই যে এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলো আছে এদের মেইন বডিটাতে কিন্তু বেশি জোড়া থাকে না, এদের হাত পা এগুলোতে হচ্ছে জোড়া জোড়া হচ্ছে থাকে বা সন্ধি থাকে বা জয়েন্ট থাকে। দ্বিপার্শ্বীয় প্রতিসম, ওই যে ওই একই জিনিস আসতেছে বারবার। আমি তোমাদের বলছি যদি এক্সেপশনাল না থাকে তাহলে প্রাণী জগতের 9টা পর্বই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আমরা এক্সেপশন কোথায় পাইছি? পরিফেরাতে এবং মলাস্কাতে। ওকে, খণ্ডকায়িত ট্যাগ মাটায় বিভক্ত। আচ্ছা, খণ্ডকায়ন আর ট্যাগমাটাইজেশন তোমাদেরকে ওই যে একদম প্রথম ক্লাসটাতে কিন্তু আমি দেখাই দিছি যে আর্থ্রোপোডা 3টা অঞ্চলে বিভক্ত, একটা হচ্ছে মাথা, একটা হচ্ছে বুক, একটা হচ্ছে পেট। পেটের মধ্যে হচ্ছে আবার 11টা খণ্ডক আছে ঘাস ফড়িংয়ে, বুকে 3টা খণ্ডক আছে। এখন খেয়াল করে দেখো, একটা পোকা বা একটা প্রাণী 3টা অঞ্চলে বিভক্ত এবং প্রত্যেকটা অঞ্চল আবার কি বিভিন্ন খণ্ডে বিভক্ত। এই অঞ্চলকেই বলা হয় হচ্ছে ট্যাগমাটা। তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমরা বিভিন্ন মানুষকে কি বলি, এই তুই নোয়াখালীলা, তুই বরিশাল্লা। তো এটা কিসের ভিত্তিতে ট্যাগ দিই? এই ট্যাগটা দিই হচ্ছে অঞ্চলের ভিত্তিতে, তাই না? সো অঞ্চলের ইংরেজি হচ্ছে ট্যাগমাটাইজেশন। এবার চলে আসো এক দুজোড়া অ্যান্টেনা। খেয়াল করে দেখো, আর্থ্রোপোডার সবচেয়ে ফেমাস উদাহরণ হচ্ছে তেলাপোকা এবং ঘাসফড়িং। সবসময়ই বলি যে কোনো পর্ব পড়ার সময় তার উদাহরণটা চোখের মধ্যে ভাসানোর জন্য। সো তেলাপোকা আর ঘাসফড়িং এর কি দেখা যায়? মাথার উপরে দুইটা অ্যান্টেনা দেখা যায় না? এটার কথাই বলছে। একজোড়া পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী মানে কি? পুঞ্জ যোগ অক্ষী। পুঞ্জ যোগ অক্ষী। পুঞ্জ মানে হচ্ছে ক্লাস্টার বা একসাথে অনেক কিছু থাকা। তাহলে এইখানে যদি আমি দেখি এই ওয়ার্ডটা, পুঞ্জ মানে হচ্ছে ক্লাস্টার অথবা একসাথে অনেকগুলো থাকা, একসাথে অনেক কিছু থাকা।
ওকে। আর আক্ষি এই কথাটা এসেছে অক্ষি থেকে। অক্ষি মানে হচ্ছে চোখ। এই আর্থ্রোপোডার মধ্যে অনেকগুলো ছোট ছোট চোখ একসাথে থাকে, এই জন্য এটাকে বলা হয় পুনজাক্ষী। আমরা যদি একটু এইখানে ছবিটা দেখি তাহলে হচ্ছে কোথায়, এই যে এটা হচ্ছে পুনজাক্ষী। আরো ভালো করে ছবি দেখলে এই যে এটা হচ্ছে পুনজাক্ষী, তাও আমরা বুঝতে পারতেছি না, তখন আমরা চলে আসবো এইখানে, এই যে এই ছবিটাতে। এই ছবিটাতে দেখো এটা একটা পুঞ্জাক্ষী, এটা একটা পুঞ্জাক্ষী, এবং এই পুঞ্জাক্ষীগুলো কিন্তু এই দেখো অনেকগুলো ছোট ছোট চোখ নিয়ে গঠিত হয়েছে, তাই না? এই প্রত্যেকটা ছোট ছোট চোখকে বলা হয় ওমাটিডিয়াম। কি নাম বলা হয়? প্রত্যেকটাকে বলা হয় ওমাটিডিয়াম। তাহলে পুঞ্জাক্ষী গঠিত হচ্ছে অনেকগুলো ওমাটিডিয়াম দিয়ে, ওমাটিডিয়াম দিয়ে। ওকে। এরপর বহিকঙ্কাল কাইটির নিয়মিত মচি। দেখো আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলোর বাইরের আবরণটা কি চকচক করে না? তেলাপোকা যখন রাতের বেলা লাইট জ্বালাও তখন রান্নাঘরে যে তেলাপোকা পাওয়া যায়, সেই তেলাপোকাটা দেখবা চকচক করে ওঠে। এই চকচক করে হচ্ছে এই কাইটিনের জন্য। মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি পাওয়া যৌগগুলোর মধ্যে এই কাইটিন হচ্ছে একটা। পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় সেলুলোজ, তারপরেই হচ্ছে পাওয়া যায় হচ্ছে এই কাইটিনের মতো কিছু পদার্থ। ওকে, ফাইন। এবার নিয়মিত মচি। ও আচ্ছা, আরেকটা জিনিস, এই আর্থ্রোপোডার বহিকঙ্কালটা কেন হচ্ছে কাইটিন নির্মিত? কারণ হচ্ছে দেখো তোমরা অনেকে কাইটিন আর কিউটিকলের মধ্যে প্যাচ লাগাই ফেলো, আমিও প্যাচ লাগাইতাম। কাইটিন, কিউটিকল, খেয়াল করে দেখো এই কিউটিকল হচ্ছে লিপিড দিয়ে গঠিত, লিপিড। এবং এটা কি, এটা কাইটিনের চেয়ে কম শক্ত, কম শক্ত। আর কাইটিন এটা হচ্ছে গঠিত পলিস্যাকারাইড দিয়ে। আর এটা হচ্ছে অনেক শক্ত এবং চকচকে। ওকে, তাহলে ভাইয়া আপনি এর আগের পর্বগুলোতে লজিক দিছেন যে আবরণ পাতলা থাকলে কি করতে পারে, প্রাণীগুলো চলতে পারে। এখন আমাদের তেলাপোকা, ঘাসফড়িং, এদের তো আপনি বলতেছেন যে আবরণটা শক্ত, বাইরের আবরণ, দেহের বাইরের আবরণ শক্ত, তারপরেও তো আমরা দেখি এরা কি স্মুথলি চলাফেরা করে, তাই না? আচ্ছা, এখন এই জায়গায় খেয়াল করে দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে বর্ম, ঠিক আছে? আগেকার দিনে মধ্যযুগে যখন যুদ্ধে যেত মানুষ, তখন এই টাইপের বর্ম পড়তো। এখন এই মানুষটার দেখো এই বর্মটা কি দিয়ে তৈরি? একদম পিওর স্টেইনলেস স্টিল বা লোহা দিয়ে তৈরি, তাই না? লোহাকে মডিফাই করে হচ্ছে স্টেইনলেস স্টিল বানানো হয়। এখন এই জায়গাতে খেয়াল করে দেখো, আহ এই পুরা লোহার দিয়ে হাতটা তৈরি হওয়ার পরে ওই হাতটা কিন্তু ইজিলি নাড়ানো যায়। কেন? কারণ এখানে দেখো এই দুই লোহার মধ্যে জোড়া, মাঝখানে কিন্তু তোমার ইলাস্টিক পদার্থ আছে। এই দুই লোহার টুকরার মধ্যে মাঝখানে ইলাস্টিক পদার্থ আছে। এই দুই লোহার টুকরার মধ্যে মাঝখানে কি আছে? ইলাস্টিক পদার্থ আছে। ফলে কি হয়, এরকম ইচ্ছা মতো ভাঁজ করা যায় জিনিসগুলোকে, ঠিক আছে? ওই যে তোমরা ছোটবেলায় খেলনা সাপ দেখছো না, খেলনা সাপ এরকম যে নাড়ানো যায়, ওগুলোতে কি থাকে? খেলনা সাপ কিন্তু তৈরি হয় প্লাস্টিক দিয়ে, বাট দুইটা প্লাস্টিকের খন্ডের মধ্যে মাঝখানে থাকে হচ্ছে রাবারের মতো জিনিস, ফলে জিনিসটা নাড়ানো যায়। এই যে এই আমাদের আর্থ্রোপোডা পর্বের যে কাইটিন, এই কাইটিনটা পুরাটার মধ্যে একসাথে থাকে না, পুরা প্রাণীর মধ্যে একসাথে থাকে না। থাকে কিভাবে? কাইটিনটা থাকে হচ্ছে এরকম করে, এইটুকু কাইটিন, আবার এইটুকু কাইটিন, দুই কাইটিনের মাঝখানে আবার এখানে রাবার জাতীয় পদার্থ, আবার হচ্ছে এদিকে কাইটিন, এদিকে কাইটিন, কাইটিনের মাঝখানে মাঝখানে হচ্ছে রাবার জাতীয় পদার্থ। ফলে কাইটিন কি করতে পারে? কাইটিন থাকার ফলে প্রাণী হচ্ছে সহজে নড়াচড়া করতে পারে। এবার হচ্ছে নিয়মিত মোচি। মোচন মানে হচ্ছে খোলস চেঞ্জ করা। দেখো তোমরা অনেক ক্ষেত্রেই দেখবা সাপের খোলস দেখছো, বাট তেলাপোকার খোলস কি দেখছো? তেলাপোকার খোলস দেখো নাই, তোমাদের জন্য হচ্ছে এইখানে আমি একটা খোলস বের করে রাখছি। এই যে, এই যে দেখো,
যখন একটা প্রাণী ছোট থেকে বড় হয় তখন তার কি হয়, শরীরের সাইজ বাড়ে না? এখন আমরা 2 বছর বয়সে যে জামাটা পরছি, এখন 18 বছর বয়সে কি সেই জামাটা পরতে পারবো? পারবো না। সো পোকাদের ক্ষেত্রেও সেম। পোকাদের কাইটিন আবরণটা কি প্রচন্ড শক্ত, তাই না? এবং এটা কি অকোষীয়, অর্থাৎ এটা আর বাড়তে পারে না। এটা জন্মের সময় যেই সাইজ থাকে এটা সারা জীবন ওই সাইজই থাকে। সো একটা পোকা যখন জন্মের কিছুদিন পর, 2-3 সপ্তাহ পরে সে যখন একটু বড় হয় তখন তার জন্মের সময়ের কাইটিনটা কি তার গায়ে আর লাগবে? লাগবে না। এই জন্য কি হয়, সে কিছুদিন পর কি করে, তার জন্মের সময় যে কাইটিন আছে ওই কাইটিনটা ফেলে দেয়, নতুন করে আবার তার শরীরে কাইটিন গজায়। তারপরে সে আরো কিছুদিন যখন বড় হয় তখন ওই দ্বিতীয় কাইটিনটাও তার শরীরে আর লাগে না, তখন সে ওই কাইটিনটাকেও ফেলে দেয়, সে আবার নতুন কাইটিন নেয়। এরকম করে 5বার হচ্ছে এই তেলাপোকা বা ঘাসফড়িং এরা হচ্ছে তাদের চেঞ্জ করে, খোলসটাকে চেঞ্জ করে। ঠিক আছে, এটা হচ্ছে ওই আমাদের জামার মতো আর কি, কাইটিন আমাদের জামার মতো। আমরা যেরকম আস্তে আস্তে বড় হইলে কি করতে থাকি, জামা চেঞ্জ করতে থাকি, এবং 20-25 বছর বয়স হয়ে গেলে আমাদের কি হয়ে যায়, আমাদের বডির সাইজ ফিক্সড হয়ে যায়, তখন কিন্তু আমরা একই জামা কাপড় দিয়ে একদম সারা জীবন পরতে পারি, তাই না? ওদের ক্ষেত্রেও জিনিসটা কাইন্ড অফ সেম। এইবার চলে আসো হচ্ছে আমাদের আর্থ্রোপোডার আরো কিছু বৈশিষ্ট্য। সেটার মধ্যে একটা হচ্ছে যে আর্থ্রোপোডার আমরা কিন্তু এখন পর্যন্ত জাস্ট বাইরে বাইরে ঘুরতেছি, তাই না? বাট যে কোনো প্রাণীরই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এক, সে কিভাবে শ্বাস প্রশ্বাস নেয়, দুই, তার রক্ত সংবহন তন্ত্রটা কিরকম, তিন, তার রেচন তন্ত্রটা কিরকম, তাই না? সো এই তিনটা জিনিস আমাদের একদম মাস্ট মাস্ট জানা লাগবে। দেখো এই তিনটা জিনিস আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, এই কারণে আমাদের বডির বাইরে এগুলোর ছিদ্র আছে। এই যে আমাদের নাক, নাক দিয়ে আমরা কি করি, শ্বাস নেই না, তার মানে কি শ্বসন তন্ত্র। দেন হচ্ছে মুখ, মুখ দিয়ে আমরা কি করি, খাবার খাই না, তার মানে কি পরিপাক তন্ত্র। দেন হচ্ছে আমাদের পায়ুছিদ্র আছে, তো পায়ুছিদ্র মানে কি, পায়ুছিদ্র মানে হচ্ছে রেচন তন্ত্র, তাই না? ওকে, পায়ুছিদ্র আর মল আহ, আহ, মূত্রনালী, সরি পায়ুছিদ্র না মূত্রনালী, মূত্রনালী আছে, মূত্রনালীর কাজ কি, রেচন করা। কারণ রেচন হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বের করে দেয়া। সো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বের হয় হচ্ছে মূত্রের মাধ্যমে, এই জন্য মূত্রনালী হবে রেচনের ক্ষেত্রে। ওকে ফাইন। তাহলে আমরা এখন চলে আসবো হচ্ছে এদের রক্ত সংবহন তন্ত্র। মজার ব্যাপার, খুবই মজার ব্যাপার, সেটা হচ্ছে এদের রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে রক্ত সংবহন ওপেন অথবা মুক্ত। এবং আরো একটা মজার জিনিস, এদের রক্তের মধ্যে কোনো হিমোগ্লোবিন নাই, হিমোগ্লোবিন নেই। তাহলে খেয়াল করে দেখো, হিমোগ্লোবিন দিয়ে আমরা কি করতে পারি, হিমোগ্লোবিন নেই এবং অন্যান্য নরমাল রঞ্জক তেমন নেই। সো এদের রক্ত কি করতে পারে না, হিমোগ্লোবিনের মেইন কাজ অক্সিজেন পরিবহন করা। সো এদের রক্ত কি করতে পারে না, অক্সিজেন পরিবহন করতে পারে না। ঠিক আছে, এদের রক্ত হচ্ছে অক্সিজেন পরিবহন করতে পারে না। এদের রক্ত সম্বন্ধ, তাহলে ভাই অক্সিজেন পরিবহন না করলে এদের রক্ত করাটা কি, রক্তের মেইন কাজ তো অক্সিজেন পরিবহন না। রক্তের মেইন কাজ কিন্তু শুধু অক্সিজেন পরিবহন না, রক্ত হচ্ছে খাদ্য পরিবহন করে, রক্ত হচ্ছে তোমার বর্জ্য পদার্থ পরিবহন করে, রক্ত হচ্ছে হরমোন পরিবহন করে, রক্ত হচ্ছে বডির অন্যান্য অনেক কিছু ভিটামিন, এই জিনিসগুলো হচ্ছে সে পরিবহন করে। তাহলে আমরা এর রক্ত সংবহনতন্ত্র ওপেন বা মুক্ত বলতে কি বুঝি, আমরা হচ্ছে এর আগের পর্বগুলোতে দেখে এসেছি, যদি হৃৎপিণ্ড থাকে এবং দেহের ভেতরেও রক্ত থাকে, দুই জায়গাতেই যদি রক্ত থাকে, তাহলে সেটাকে বলা হয় মুক্ত রক্ত সংবহনতন্ত্র বা ওপেন রক্ত সংবহনতন্ত্র। সেটার ছবি হচ্ছে আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছি। দেখো ঘাসফড়িং এর এইখানে কিন্তু এই যে হৃৎপিণ্ডটা আছে, ওর হৃৎপিণ্ড হচ্ছে 7টা প্রকোষ্ঠ বা 7টা ঘর আছে। এখানে গুনলে দেখবা যে 7টা প্রকোষ্ঠ বা 7টা ঘর। বাট ওর রক্ত কিন্তু শুধুমাত্র এই হৃৎপিণ্ডের ঘরের মধ্যেই থাকে না। ওর রক্ত কি করে, এই দেখো লাল রক্তটা আমরা দেখতেছি হৃৎপিণ্ডের মধ্যে আছে, বাট এছাড়াও আমরা এখানে তীর চিহ্ন দিয়ে দেখতেছি ওর বডির মধ্যেও কি ঢুকে গেছে, রক্ত ঢুকে গেছে। তাহলে যেই প্রাণীতে হৃৎপিণ্ড এবং বডি দুই জায়গাতেই রক্ত থাকে তাকে আমরা কি বলি, মুক্ত রক্ত সংবহন বিশিষ্ট প্রাণী। এখন আমরা আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে এর রক্তে বা ঘাসফড়িং এর রক্তে কি নাই, হিমোগ্লোবিন নাই। তার ফলে কি করতে পারে না, এর রক্ত হচ্ছে অক্সিজেন পরিবহন করতে পারে না। তাহলে ওর রেসপিরেটরি সিস্টেমটা নিশ্চয়ই এমন শক্তিশালী হবে, বা ওর শ্বসন তন্ত্রটা এমন শক্তিশালী হবে যে ও একদম নাকের ছিদ্র দিয়ে যে বাতাসটা ঢুকাবে ওইটা একদম কোষ পর্যন্ত নিয়ে যাবে। কারণ রক্তের কাজ কি, রক্তের কাজ হচ্ছে আমাদের ফুসফুসে যে অক্সিজেনটা আসে এটা রক্তে দ্রবীভূত হয়, রক্ত এটাকে কোষের কাছে নিয়ে যায়। এখন তুমি যদি রক্ত সংবহন তন্ত্রকে বাদ দিতে চাও তাহলে কি করতে হবে, ফুসফুস থেকে ডিরেক্টলি কোষের মধ্যে নিয়ে যেতে হবে না অক্সিজেন। ওদের এখানে সেম কাজটাই হচ্ছে হয়। রেসপিরেটরি সিস্টেম অফ হচ্ছে গ্রাস হপার। গ্রাস হপারের রেসপিরেটরি সিস্টেমটা হচ্ছে এই যে দেখো,
এই যে এইরকম, এটা হচ্ছে ঘাস ফড়িং এর তোমার নাকের ছিদ্রগুলো যেগুলোকে আমরা বলি, ঠিক আছে? এটা হচ্ছে ঘাস ফড়িং এর শ্বসন রন্ধ্র বা নাকের ছিদ্র, এগুলোকে ইংলিশে বলা হয় স্পাইরাকল, ঠিক আছে? তো এই স্পাইরাকল দিয়ে কি হয়, পুরো বডির মধ্যে দেখো আমাদের ফুসফুস কোথায় আছে, শুধুমাত্র এই বুকের মধ্যে, তাই না? বাট ঘাস ফড়িং এর দেখো শ্বসনতন্ত্রটা পুরো বডির মধ্যে আছে। এবং ঘাস ফড়িং এর শ্বসনতন্ত্র যদি তোমাকে আমি একটু এঁকে দেখাই তাহলে জিনিসটা এরকম হবে। ধরো ঘাস ফড়িং এর এটা হচ্ছে স্পাইরাকল, এটা হচ্ছে তাদের শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। এই শ্বাসরন্ধ্রটা গিয়ে এইখানে একটা প্রকোষ্ঠে উন্মুক্ত হয়। এরপর কি হয়, এইটা বিভিন্ন শাখায় বিভক্ত হয়। এরপর এটা আবার উপশাখায় বিভক্ত হয়। দেন এইখান থেকে আরো শাখা হয় ছোট ছোট। এই জিনিসটা ভালো করে খেয়াল করো, হ্যাঁ, খুব ভালো করে। এই এই এইবার মজার ব্যাপার হচ্ছে এই জায়গাতে একটা কোষ থাকে, তার নাম হচ্ছে ট্রাকিওল কোষ। এই যে এই কোষটা, যখন এই যে এগুলো হচ্ছে ট্রাকিয়াল কাণ্ড, সরি ট্রাকিয়া, ট্রাকিয়া, এগুলো হচ্ছে ট্রাকিয়া। এই যে এটা হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়া মানে হচ্ছে শ্বাসনালী, আর কিছু না, ট্রাকিয়া। আর এইটা হচ্ছে হলুদ কালারটা হচ্ছে শাখা ট্রাকিয়া বা ট্রাকিয়ার শাখা, ট্রাকিয়ার শাখা। সো ট্রাকিয়ার শাখার শেষ প্রান্তে হচ্ছে একটা কোষ থাকে এবং প্রত্যেকটা ট্রাকিয়ার শাখা একটা কোষে গিয়ে উন্মুক্ত হয়। এই কোষ থেকে যখন ট্রাকিয়ার শাখাগুলো বের হয় তখন এইখানে হচ্ছে অনেকগুলো ছোট ছোট শাখা তৈরি হয়। এই জিনিসগুলোকে বলা হয় ট্রাকিওল কাণ্ড, ট্রাকিওল কাণ্ড। মানে ট্রাকিয়া মানে শাখা, সরি ট্রাকিয়া মানে হচ্ছে শ্বাসনালী, ঠিক আছে? ওই ট্রাকিয়া, ট্রাকিওল, এই জিনিসগুলো প্রায় একই অর্থ মিন করে আর কি। ট্রাকিওল মানে ট্রাকিয়ার চেয়ে ছোট, এই জিনিসটাই বোঝাচ্ছে। এবার এই যে কোষটা, এই কোষটা থেকে কি তৈরি হয়েছে, ট্রাকিয়াল, ধুর, ট্রাকিওল কোষ, ট্রাকিওল কোষ না, ট্রাকিওল, ট্রাকিওল। সো এই জিনিসগুলো থেকে কি তৈরি হয়েছে, এই জিনিসগুলো থেকে হচ্ছে ট্রাকিওল তৈরি হয়েছে, তাই না? সো এই কোষগুলোকে বলা হয় ট্রাকিওল কোষ, ট্রাকিওল কোষ। এখন এই ট্রাকিওল কোষটা কি করে, ট্রাকিওল কোষটা হচ্ছে এই যে এটা হচ্ছে ঘাস ফড়িং এর দেহকোষ, এটা হচ্ছে ঘাস ফড়িং এর দেহকোষ। সো ঘাস ফড়িং এর দেহকোষের মধ্যে আমাদের এই ট্রাকিওলটা ঢুকে যায় কিভাবে, এইভাবে, এই এই। এবং আমাদের এই যে এই ট্রাকিওলের মধ্যে এই জায়গাতে হচ্ছে থাকে রস বা তরল পদার্থ। সো এইটার নাম হচ্ছে ট্রাকিওল রস, ট্রাকিওল রস। ওকে, এখন মজার জিনিসটা দেখো, ধরো অক্সিজেন ঢুকছে এদিক দিয়ে, এদিক দিয়ে অক্সিজেন ঢুকছে। সো অক্সিজেনটা কি করবে, ট্রাকিয়ার মধ্য দিয়ে যাবে, দেন ট্রাকিয়ার শাখার মধ্য দিয়ে যাবে, দেন হচ্ছে ট্রাকিওলের মধ্য দিয়ে যাবে। ট্রাকিওলের মধ্য দিয়ে গিয়ে এই ট্রাকিওল রসে হচ্ছে অক্সিজেন দ্রবীভূত হয়ে যাবে, মানে অক্সিজেন ট্রাকিওল রসের সাথে মিশে যাবে। দেন খেয়াল করে দেখো কোষের মধ্যেও কিন্তু তরল পদার্থ আছে, তাই না? এই কোষের মধ্যেও তরল পদার্থ আছে, আবার ট্রাকিওল রসের মধ্যেও তরল পদার্থ আছে। এখন কোষের তরল পদার্থে অক্সিজেন কম, ট্রাকিওল রসের মধ্যে অক্সিজেন বেশি, তাহলে কি হবে বলতো? অক্সিজেন হচ্ছে কম ঘনত্বের দিকে যাবে, তার মানে হচ্ছে দেহকোষের মধ্যে চলে যাবে। তখন এই ট্রাকিয়াল রস থেকে হচ্ছে, যখন হচ্ছে দেখবে যে দেহকোষের মধ্যে অক্সিজেন কম, তখন ট্রাকিয়াল রস থেকে হচ্ছে অক্সিজেন দেহকোষে চলে যাবে। তার মানে এখানে মাঝখানে কি আমাদের কোনো ব্লাড লাগতেছে, রক্ত লাগতেছে? রক্ত কিন্তু লাগতেছে না। এই জন্য হচ্ছে আমাদের ঘাস ফড়িং এর কি নাই, ঘাস ফড়িং এর হচ্ছে রক্ত সংবহন তন্ত্রে হিমোগ্লোবিন নাই। বোঝা গেছে? আশা করি আমরা বুঝতে পারছি। এবার আমরা নেক্সটে চলে আসি, সেটা হচ্ছে ঘাস ফড়িং এর রেচন তন্ত্র এবং পরিপাক তন্ত্র। দেখো আমরা এর আগে যে দুইটা পর্ব পড়ছি, যে আমাদের মলাস্কা এবং অ্যানেলিডা, দুইটারই কিন্তু পরিপাক তন্ত্র কমপ্লিট ছিল, তাই না? সো আর্থ্রোপোডা তো অ্যানেলিডার চেয়ে উন্নত প্রাণী, তাহলে ওর পরিপাক তন্ত্র কমপ্লিট থাকবে না? অফকোর্স কমপ্লিট থাকবে। এই জন্যই আমাদের ঘাস ফড়িং বা আর্থ্রোপোডা পর্বের পরিপাক তন্ত্র হচ্ছে কমপ্লিট বা পূর্ণ। ওকে, সো এই যে ঘাস ফড়িং এর পরিপাক তন্ত্র হচ্ছে দেখতে কিসের মতো, এই যে
এখানে একটা মুখছিদ্র আছে, এখানে পায়ুছিদ্র আছে, আর এই যে হচ্ছে মাঝখান দিয়ে পুরা পরিপাক তন্ত্রটা। এই পরিপাক তন্ত্রের বিভিন্ন ভাগ আছে, এটা হচ্ছে স্টোমোডিয়াম, এটা মেসেন্টেরর, এটা প্রোক্টোডিয়াম। সোজা কথা এটা হচ্ছে অগ্র অন্ত্র বা সামনের অন্ত্র বা সামনের নাড়িভুঁড়ি, এটা হচ্ছে মাঝখানের অন্ত্র বা মাঝখানের নাড়িভুঁড়ি, আর এটা হচ্ছে পেছনের অন্ত্র বা পেছনের নাড়িভুঁড়ি। তোমরা যখন ঘাসফড়িং চ্যাপ্টারটা পড়বা তখন তোমাদেরকে হচ্ছে এই জিনিসগুলো ডিটেলসে পড়ানো হবে, ঠিক আছে? আর আমাদের যেরকম যকৃৎ থাকে না, ওদের এরকম থাকে এখানে হেপাটিক সিকা, ঠিক আছে? হেপাটো মানে যকৃৎ। ফাইন। এইবার ঘাসফড়িং এর মুখের মধ্যে হচ্ছে কিছু এক্সেপশনাল গঠন দেখা যায়, এদেরকে বলা হয় মুখপাঙ্গ। এই যে আমরা মলাস্কাতে দেখছি রেতিজিওভা আছে, দেন হচ্ছে আমরা বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দেখছি একটা প্রাণীতে, তারপরে চোষক এবং হুক দেখছি, তাই না? সো এইখানে মুখটা আরেকটু উন্নত হয়েছে। এখানে কি হয়েছে, এদের ঠোঁটটা হচ্ছে বিভিন্ন উপাঙ্গে বিভক্ত হয়েছে, এদেরকে একসাথে বলা হয় মুখপাঙ্গ। এই যে এগুলো হচ্ছে ওদের মুখপাঙ্গ, ঠিক আছে? আচ্ছা ফাইন। তার মানে এদের মুখের মধ্যে কোনো ঠোঁট নাই, এদের মুখের মধ্যে কি আছে, ছোট ছোট অঙ্গ আছে, সেগুলোকে বলা হয় মুখপাঙ্গ বা মুখের উপাঙ্গ। এদের মুখে ছোট ছোট উপাঙ্গ আছে, এই জন্য এদেরকে বলা হয় মুখপাঙ্গ। এরপর চলে আসা হচ্ছে আমরা এদের রেচন তন্ত্রটা একটু দেখি। এই যে এটা হচ্ছে ঘাসফড়িং এর রেচন তন্ত্রের মেইন জিনিস। দেখো আমরা যে মধ্যন্ত্র আর পশ্চাতন্ত্রের কথা বলছি না, সেই মধ্যন্ত্র ইংরেজি হচ্ছে মিড গার্ড, পশ্চাতন্ত্র হচ্ছে হাইন্ড গার্ড। এই মিড গার্ড এবং হাইন্ড গার্ডের মাঝখান থেকে হচ্ছে এরকম সুতার মতো কিছু নালী বের হয়। এই নালীগুলো সর্বপ্রথম আবিষ্কার করছেন বিজ্ঞানী মার্সেলো মালপিজি। এই কারণে এই নালীগুলোকে বলা হয় মালপিজিয়ান নালিকা। ওকে, মালপিজিয়ান নালিকা দিয়ে কি করে, মালপিজিয়ান নালিকা দিয়ে হচ্ছে আমাদের যে ঘাসফড়িং আছে তারা হচ্ছে রেচন করে, মানে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ হচ্ছে বডির বাইরে বের করে দেয়। এই মালপিজিয়ান নালিকা কোথার মধ্যে ভেসে আছে, দেখো হিমোলিম্ফের মধ্যে ভেসে আছে। তার মানে আমরা যে একটু আগে এই ছবিটা দেখছি, এই যে এই ছবিটা যে দেখছি, এই ছবিটার এইটা হচ্ছে আমাদের কি পৌষ্টিক নালী না? এই পৌষ্টিক নালী বা পরিপাক নালী, এটার এই যে মধ্যখণ্ড আর পশ্চাৎখণ্ড, এটার মাঝখান থেকে এদিক থেকে হচ্ছে মালপেজিয়ান নালিকা বেরোয়। আর এই পুরা বডিটার মধ্যে কি আছে, এই যে হালকা সাদা কালার বা ক্রিম কালারের যে অংশটা দেখা যাচ্ছে, এটার মধ্যে কিন্তু পুরাটার মধ্যে রক্ত আছে। সো আমাদের মালপিজিয়ান নালিকাগুলো কিসের মধ্যে ভেসে থাকে, রক্তের মধ্যে হচ্ছে ভেসে থাকে। এবং ঘাসফড়িং এর রক্তকে বলা হয় হিমোলিম্ফ। ওকে, হিমোলিম্ফ। আচ্ছা, এবার হচ্ছে আমরা চলে আসব আমাদের প্রায় শেষের দিকে, আমরা চলে আসছি ঘাসফড়িং এর। সেখানে আমরা হচ্ছে দেখব ঘাসফড়িং এর রেচন অঙ্গ আর কি কি আছে। এটা তো হচ্ছে মেইন রেচন অঙ্গ, যেটা হচ্ছে মালপিজিয়ান নালিকা। বাট ঘাসফড়িং এর এক্সেসরি কিছু রেচন অঙ্গ আছে, মানে আনুষঙ্গিক রেচন অঙ্গ। যেমন আমাদের মেইন রেচনটা হয় কি দিয়ে, মূত্রনালী দিয়ে। বাট আমাদের অন্যান্য অন্যান্য জায়গা দিয়ে কি বর্জ্য পদার্থ বের হয় না? বের হয়। অন্যান্য বেশ কিছু জায়গা দিয়ে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বের হয়। যেমন একটা হচ্ছে আমাদের ঘামের মাধ্যমে কিছু বর্জ্য পদার্থ বের হয়, আমাদের লালার মাধ্যমে কিছু বর্জ্য পদার্থ বের হয়, ঠিক আছে? আবার আমাদের ফুসফুসের মাধ্যমে কিছু বর্জ্য পদার্থ বের হয়। এরকম কিছু কিছু ছোট ছোট আনুষঙ্গিক বর্জ্য পদার্থ বের করার অর্গান আমাদের বডিতে আছে। তো তো হচ্ছে আর্থ্রোপোডারও সেটা আছে। তো এটা আমরা কিভাবে মনে রাখবো, আন্টি সবুজ ম্যাক্সি পরে কক্সবাজারের টয়লেটে তেলাপোকা দেখে ভয় পান। এখন দেখো, টয়লেট মানে হচ্ছে রেচন পদার্থ, কারণ টয়লেটে আমরা কি করি, মূত্র ত্যাগ করতে যাই, রেচন পদার্থ ত্যাগ করতে যাই। তেলাপোকা দিয়ে বোঝাচ্ছি আর্থ্রোপোডা। আন্টি দিয়ে হচ্ছে অ্যান্টেনাল গ্রন্থি, সবুজ দিয়ে সবুজ গ্রন্থি। ম্যাক্সি দিয়ে হচ্ছে, এখানে ম্যাক্সি বানানটা ভুল হয়েছে, ম্যাক্সি ম্যাক্সি হচ্ছে এক ধরনের কাপড় আর কি, মহিলাদের পোশাক। তো ম্যাক্সি হচ্ছে ম্যাক্সিলারি গ্রন্থি, আর কক্স দিয়ে হচ্ছে কক্সাল, বা কক্সবাজার দিয়ে হচ্ছে কক্সাল গ্রন্থি। ওকে ফাইন, তাহলে আমরা এটা বুঝে গেলাম। এইবার আমরা একটু দেখব যে ওদের শ্বসন অঙ্গ কি কি আছে। শ্বসন অঙ্গ, আমরা শ্বসন অঙ্গের মধ্যে একটা দেখে ফেলছি যে ওদের ট্রাকিয়ার বিভিন্ন শাখা আছে, তাই না? সো এই ট্রাকিয়ার বিভিন্ন শাখাগুলোকে একসাথে হচ্ছে কি বলে, একসাথে হচ্ছে আমরা এখানে ট্রাকিয়াই বলবো। ওকে, সো আমরা বলবো হচ্ছে ট্রাকিয়া। আচ্ছা, এই ট্রাকিয়া কাদের থাকবে? তোমাদের যখন ট্রাকিয়ার গঠন দেখাইছি তখন আমি অক্সিজেনটা কিভাবে ঢুকাইছিলাম, গ্যাসীয় অবস্থায় অক্সিজেন ঢুকাইছিলাম না? এই যে দেখো, এইখানে যখন তোমাদেরকে আমি ট্রাকিয়ার গঠন দেখাইছি তখন কিন্তু গ্যাসীয় অবস্থায় অক্সিজেন ঢুকাইছে, এবং এখানে বলছি যে অক্সিজেনটা কি হয়, ট্রাকিয়াল রসে দ্রবীভূত হয়। তার মানে অক্সিজেনটা কি অবস্থায় ছিল, গ্যাসীয় অবস্থায় ছিল। সো গ্যাসীয় অবস্থায় অক্সিজেন থাকে কোথায়, বাতাসে।
তার মানে যে সকল আর্থ্রোপড, তেলাপোকা, ঘাসফড়িং যারা হচ্ছে বাতাসে বাস করে, যারা হচ্ছে স্থলভাগে বাস করে, তাদের হচ্ছে এই ট্রাকিয়া থাকে। বাট যে সকল আর্থ্রোপড সমুদ্রের নিচে বাস করে, যেমন যেমন হচ্ছে চিংড়ি, এই চিংড়িকে আমরা অনেকে মাছ বলি, তাই না? বাট চিংড়ি কি? চিংড়ি হচ্ছে এক ধরনের পোকা, এটা হচ্ছে আর্থ্রোপড। সো এই চিংড়ি ও কি ট্রাকিয়া দিয়ে শ্বাস প্রশ্বাস করতে পারবে? কারণ পানির নিচে কি গ্যাসীয় অক্সিজেন পাওয়া যায়, পানির নিচে পাওয়া যায় পানিতে দ্রবীভূত অক্সিজেন বা তরল অক্সিজেন, তাই না? সো পানিতে দ্রবীভূত, পানিতে অ্যাকচুয়ালি তরল হিসেবে থাকে না, গ্যাসটাই পানিতে দ্রবীভূত হয়ে থাকে। সো পানিতে দ্রবীভূত যে অক্সিজেনটা, এইটা নেয়ার জন্য তাকে কি করতে হবে? ফুলকার সাহায্য নিতে হবে। তাহলে চিংড়ি মাছের মধ্যে কি থাকে? ফুলকা থাকে। আরো দুইটা জিনিস থাকে। ট্রাকিয়া মাঝে মাঝে কি করে? ফুসফুসের মতো একটা স্ট্রাকচার ক্রিয়েট করে। সো এটা হচ্ছে খুবই নুব প্রকৃতির ফুসফুস, তো সেটাকে আমরা বলি বুক লাং। লাং মানে ফুসফুস। আর ফুলকাও অনেক সময় হচ্ছে, ফুলকাকে ইংলিশে বলা হয় বুক গিল। বুক গিল, গিল মানে হচ্ছে ফুলকা। ঠিক আছে? তো এই চারটা হচ্ছে ঘাসফড়িং এর শ্বসন অঙ্গ, সরি ঘাসফড়িং না, আর্থ্রোপডদের শ্বসন অঙ্গ। ঠিক আছে, আচ্ছা ফাইন। এইবার চলে আসো হচ্ছে, আচ্ছা বলো তো, এদের এখন আমরা হচ্ছে এই যে বোনাস বৈশিষ্ট্যের মধ্যে চলে আসবো বা বেসিক বৈশিষ্ট্যের মধ্যে চলে আসবো। তাহলে চলো আমরা একটু বেসিক বৈশিষ্ট্যের জন্য চলে আসি হচ্ছে আমাদের এই যে এখানে কোষস্তর। বলো তো আর্থ্রোপোডার কোষস্তর কয়টা হবে? ওই যে প্লাটিহেলমিনথেস থেকে 3টা কোষস্তর শুরু হয়েছে, তাহলে আর্থ্রোপোডারও 3টা কোষস্তর থাকবে। সংগঠন ক্রমমাত্রা কি হবে? ওই যে নেমাটোডা থেকে শুরু হয়েছে, তো অঙ্গতন্ত্র মাত্রা, তাহলে ওরও অঙ্গতন্ত্র মাত্রা হবে। প্রতিসমতা কি হবে? বলছি যে ব্যতিক্রম না থাকলে ম্যাক্সিমামের পর্বেরই হচ্ছে প্রতিসমতা কি? দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে আর্থ্রোপোডাও কি হবে? দ্বিপার্শ্বীয় প্রতিসম। ওকে ফাইন। আচ্ছা আমি একটু চেক করে দেখি যে আমি কোনো পয়েন্ট বাদ দিছি কিনা। একটা পয়েন্ট বাদ দিছি, সেটা হচ্ছে আর্থ্রোপোডা প্রাণী জগতের বৃহত্তম পর্ব। অর্থাৎ পৃথিবীতে যত প্রাণী আছে তার ম্যাক্সিমাম হচ্ছে আর্থ্রোপোডা। পৃথিবীর অর্ধেকের বেশি প্রাণী প্রজাতি হচ্ছে আর্থ্রোপোডা। কিভাবে ভাইয়া প্রমাণ দেন? তুমি একটু চিন্তা করো, তোমার বাসাটার কথাই চিন্তা করো। তোমার বাসায় মানুষ কয়জন? তোমার বাবা মা, হয়তো 2-3 জন ভাই বোন, আর তুমি। তার মানে মোট মিলে, তারপরে দাদা দাদু থাকতে পারে, মোটমাট মিলে হয়তো 10 জন থাকতে পারে একটা বাসার মধ্যে। বাট একটা বাসার মধ্যে মশা কয়টা থাকে? কমপক্ষে 100টা। একটা বাসার মধ্যে তেলাপোকা কয়টা থাকে? কমপক্ষে 100টা। একটা বাসার মধ্যে পিঁপড়া কয়টা থাকে? কমপক্ষে কয়েক হাজার, তাই না? সো তেলাপোকা, মশা, দেন হচ্ছে পিঁপড়া, এগুলো কি? এগুলো সবই হচ্ছে আর্থ্রোপোডা। তাহলে তুমি তোমার নিজের বাসাতেই দেখো, করডাটা আছে হচ্ছে তোমার নিজের বাসায় 10টা মাত্র, বা 10 জন করডাটা আছে। আর তোমার বাসায় আর্থ্রোপোডা কয়টা? আর্থ্রোপোডা কয়েক হাজার। সো এখানে কিন্তু তুলনাটা আমরা বুঝতে পারতেছি। সো আমাদের চারপাশে যত কীটপতঙ্গ আমরা দেখি সবই হচ্ছে আর্থ্রোপোডা। আমরা সবচেয়ে বেশি কীটপতঙ্গ কি দেখি? মশা দেখি, মাছি দেখি, তেলাপোকা দেখি, পিঁপড়া দেখি, এই সবই হচ্ছে আর্থ্রোপোডা। সো আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব। আর মলাস্কা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটি? সেটা হচ্ছে মলাস্কা। আর প্রাণী জগতের বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। ওকে, আশা করি আমরা আর্থ্রোপোডার সবগুলো বৈশিষ্ট্য শিখে ফেলেছি। এরপরে আমাদের নেক্সট পর্বটা হচ্ছে একাইনোডার্মাটা।